হ্যালো। তো লাস্ট ক্লাসে আমরা ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। ঠিক আছে? যে কেমিক্যাল প্রপার্টি কি? হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনস যাই বলি না কেন, স্পেশালি হ্যালো অ্যালকেন এরা কি? ভালো রিঅ্যাক্টিভ, খুব রিঅ্যাক্টিভ হয়। যার জন্য এরা বেশ কিছু রিঅ্যাকশনস এরা দেখাতে পারে। আমাদের মেইনলি আমরা আজকে হ্যালো অ্যালকেনস নিয়ে গল্প করব। আর সেম জিনিসই হ্যালো অ্যালিনসেও হবে। চাপের কিছু নেই। যেকোনো একটা পার্ট ভালো করে শেখো, পরের পার্টটা কিন্তু এমনিই পারবে। বোঝা গেল? তাহলে ফার্স্টে কি নাম বললাম? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মারাত্মকভাবে ইম্পোর্টেন্ট। তোমরা ডবল স্টার দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো, যা খুশি দিয়ে রাখো। এটা তোমাকে শিখতে হবে। আজকের ক্লাসটি মন দিয়ে শুনবে, সবকিছু ভালো করে শেখার চেষ্টা করবে। খাতা কলম নিয়ে বসো। যদি তোমার মনে হয় না তুমি সাবস্টিটিউশন SN1 SN2 কিছুই বোঝো না বা তুমি এলিমিনেশন কিছুই বোঝো না, তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। ঠিক আছে? একদম A to Z সহজ থেকে কঠিন সবকিছু আমি আলোচনা করব। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। ঠিক আছে? যেন তুমি ক্লাসটা করে এট লিস্ট মজা পাও, সেই গ্যারান্টি আমার। ঠিক আছে? আর পুরো ক্লাসটা কন্টিনিউ করার গ্যারান্টি তোমাকে নিতে হবে। ঠিক আছে? তো চলো শেষ পর্যন্ত থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করো এবং পাশে থেকো। ঠিক আছে? আজকে তাহলে আমরা কি কি শিখবো? একবার চোখ বুলিয়ে নাও। যে আমরা কেমিক্যাল প্রপার্টির মধ্যে অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে? আমাদের পড়তে হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নাম্বার 2 পড়তে হবে এলিমিনেশন রিঅ্যাকশন, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, মানে যেখানে আমাদের E1 E2 E1 CB এই টাইপের রিঅ্যাকশন গুলো পড়তে হয়। দেন রিঅ্যাকশন উইথ মেটালস, দেন যেটা পড়তে হবে রিঅ্যাকশন উইথ মেটালস, তারপরে রিডাকশন রিঅ্যাকশন পড়তে হবে, আর একটা পড়তে হবে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, মানে পুনর্বিন্যাস। তো এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে, প্রতিস্থাপন বাংলাতে বলা হয়, আমরা বলে থাকি কি প্রতিস্থাপন বিক্রিয়া। মনে আছে? এলিমিনেশন মানে অপনয়ন বিক্রিয়া। আমি বাংলা টার্মটা পাশাপাশি বলবো, ইংলিশ টার্মটাও বলবো। তোমরা দুটোই কিন্তু খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে? তোমরা যারা ক্লাস 12 এর জন্য দেখছো, আর যারা তো যেই মেইনস নিটের জন্য দেখছো, চিন্তা ভাবনা করছো, জেনপাসের জন্য চিন্তা ভাবনা করছো, আশা করি তারা বিভিন্ন টার্মগুলোর সাথে ফ্যামিলিয়ার আছো। তোমাদের আশা করি প্রবলেম হবে না। আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে যে আমরা রিঅ্যারেঞ্জমেন্টের কথাটা বললাম, এই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা কিন্তু আমরা আলাদা করে পড়বো না। এটা আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা এলিমিনেশনের মধ্যে ইনক্লুড করে পড়বো। কথাটা বুঝতে পারলে? মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা পড়বো, ওর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্টের কিছু গল্প আছে। আমরা ওখানে অ্যাডজাস্ট করে একসাথে পড়বো, কারণ আলাদাভাবে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের কোশ্চেন কখনোই আসে না। কোশ্চেন ফ্রেম করে যখন, ঠিক আছে, তখন কিন্তু একসাথেই দেওয়া থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা একবারেই পড়ে নেব। আজকের মেন পড়ার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা শিখবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে নিয়ে। তো হেডিং করে ফেলো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে দেখো কি নাম রয়েছে? নিউক্লিওফিলিক। ফার্স্টে কি আছে? নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক কথাটা কোত্থেকে এসেছে? নিউক্লিওফাইল থেকে। নিউক্লিওফাইল থেকে। ঠিক আছে? নিউক্লিওফাইল কি জিনিস? তুমি এ দিয়েছো, এখানে কিছু একটা এক্স নামক কিছু একটা জিনিস দিয়েছো, যেখান থেকে তোমার সি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এ থেকে সি যে কনভার্সনটা কে হেল্প করছে? এ কে হেল্প করছে সিতে কনভার্ট হতে? এক্স। তাই তো? এই এক্সটাকে আমরা কি বলে থাকি? রিএজেন্ট। কি বলি? রিএজেন্ট। ঠিক আছে? বোঝা গেল? রিএজেন্টের কাজটা কি? সেই অনেকটা তোমরা বায়োলজি নিশ্চয়ই পড়েছো, এনজাইমের মতো, উৎসেচক। তাই না? অনুঘটক যেটা আমরা বলে থাকি। রিএজেন্টের আরেকটা বাংলা টার্মটা কি? অনুঘটক। সে কি করে? কোনো একটা রিঅ্যাকশন ঘটাতে সাহায্য করে বা রিঅ্যাকশনকে ফাস্টার করতে সাহায্য করে। কিন্তু আফটার রিঅ্যাকশন কি হয়? নিজে আনচেঞ্জ থেকে যায়, অপরিবর্তিত থেকে যায়। তাই তো? এই কথাগুলো আমরা বলে থাকি। তো এখানে এটা ধরে নাও রিএজেন্ট। সামনে যাকে নেওয়া হয় সেটা কি? সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। তাই তো? বা রিঅ্যাক্টেন্ট আমরা কি বলি? রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক। মনে থাকবে? আর পরে যাকে নেওয়া হয়েছে, যেটা তৈরি হচ্ছে, সেটা কি আমাদের কাছে? প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। এবার আসছি, ফার্স্ট আমাদের যে গল্পটা করতে হবে সেটা হচ্ছে এই রিএজেন্টকে নিয়ে গল্প করতে হবে। কাকে নিয়ে গল্প করতে হবে? রিএজেন্ট। ঠিক আছে? তাহলে আমাদের যে রিএজেন্ট আমাদের হচ্ছে দু রকমের। একটা কি? একটা ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। মনে থাকবে? কি কি? একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কারা হতে পারে? যারা ইলেকট্রনকে পছন্দ করে, মানে ইলেকট্রনের লাভার বলা হয়। ইলেকট্রনকে যারা ভালোবাসে। এবার তুমি আমাকে বলো ইলেকট্রনের চার্জটা কি? ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রন আমরা জানি, সবাই জানি ইলেকট্রন কি? নেগেটিভ চার্জ। ইলেকট্রনের কি? ঋণাত্মক চার্জ, নেগেটিভ। তাই না? তাহলে নেগেটিভ চার্জকে তাহলে কে ভালোবাসতে পারে? অবশ্যই অপোজিট কোনো চার্জ, মানে পজিটিভ। তাহলে এতটুকু তুমি কনফার্ম বুঝে নিয়েছো যে ইলেকট্রোফাইল যে হবে, সে কোন চার্জ বিশিষ্ট হবে? পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। পজিটিভ। ক্লিয়ার? তাহলে খাতাতে এক সাইডে লিখে রাখো ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল লিখে লিখে রাখো যে ইলেকট্রনের লাভার। ঠিক আছে? মানে ইলেকট্রনকে ভালোবাসে। এবার ইলেকট্রনের যে চার্জ সে কি হবে? নেগেটিভ। তাহলে ইলেকট্রোফাইল যে হবে সে কি হতে হবে? অবশ্যই কোনো পজিটিভ চার্জ বিশিষ্ট স্পিসিস হতে হবে। তো এই কথাটুকু আগে খাতাতে লিখে রাখো। এইভাবে ভাবতে পারো যাদের কাছে পজিটিভ মানেটা কি? ইলেকট্রন ছেড়ে গেছে বা কমে গেছে। তাই না? তাই তো? যেমন সোডিয়াম প্লাস এর কাছে কি ইলেকট্রন কম আছে, সোডিয়ামের থেকে সোডিয়াম প্লাসের কাছে কি ইলেকট্রন কম আছে। তার মানে আমরা অন্যভাবেও বলতে পারি যে যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে সে ইলেকট্রোফাইল হতে পারে। আর ইলেকট্রন কম থাকলে তবেই তো তুমি ইলেকট্রনের দিকে ভাগবে, দৌড়বে। তাই না? ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। তাই তো? তাহলে আমরা কি আলটিমেট কি মনে রাখবো? যে ইলেকট্রোফাইল হবে সে দুটো প্রপার্টি শো করতে পারে। নাম্বার 1, ওর কাছে পজিটিভ থাকতে পারে। তাই তো? পজিটিভ চার্জ হতে হবে। অ্যান্ড নাম্বার 2 কি হতে পারে? যে ওর কাছে ইলেকট্রনের ঘাটতি হতে পারে। মানে পজিটিভ নাও থাকতে পারে কিন্তু ইলেকট্রনের যেন ঘাটতি থাকে আলটিমেট। ক্লিয়ার? এবার আসছে নিউক্লিওফাইল। একটা কথা মনে রাখবে, নিউক্লিওফাইলকে আমরা Nu মাইনাস দিয়ে লিখি। ঠিক আছে? অ্যান্ড ইলেকট্রোফাইলকে আমরা E প্লাস দিয়ে লিখি। ঠিক আছে?
তাহলে মনে রাখবে নিউক্লিওফাইল কি হবে, নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াসের লাভার। কার লাভার? নিউক্লিয়াসের, নিউক্লিয়াস এর লাভার। এবার নিউক্লিয়াসে কে থাকে বলো, নিউক্লিয়াসে কে থাকে, নিউক্লিয়াসে কে থাকে, নিউক্লিয়াসে থাকে আমাদের পজিটিভ চার্জ, তাই কি না? পজিটিভ চার্জ থাকে, তাহলে যে নিউক্লিওফাইল হবে সে কি হতে হবে, তাকে নেগেটিভ চার্জ হতে হবে। বুঝলে কি বুঝলে না? আলটিমেট কথাটা কি, যে ইলেকট্রোফাইল হবে আইদার তার কাছে পজিটিভ চার্জ থাকতে হবে, এটা দেখে তুমি চিনতে পারবে, অথবা তার কাছে যেন ইলেকট্রন কম থাকে, এটা দেখে তুমি চিনতে পারবে। এই দুটো প্রপার্টি সে দেখাবে। অল্প শেষ। নিউক্লিওফাইলে আসো, নিউক্লিওফাইল কি বলে, নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াসের লাভার, মানে নিউক্লিয়াসে যাকে ভালোবাসে, তাই তো, যে নিউক্লিয়াসকে পছন্দ করে। এবার নিউক্লিয়াসে কি চার্জ থাকে, নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ, তার মানে যে নিউক্লিওফাইল হবে সে কি হতে হবে, নেগেটিভ চার্জ স্পিসিস হতে হবে। কথাটা বোঝা গেল? বা আমরা কি বলতে পারি তাহলে নিউক্লিয়াসের প্রপার্টি কি হতে পারে, আইদার নিউক্লিওফাইলের প্রপার্টি সে তার মাথায় নেগেটিভ চার্জ থাকতে পারে, অথবা সে ইলেকট্রন রিচ স্পিসিস হতে পারে, তাই কি না? তাহলে এখানে এই দুটো পয়েন্ট সুন্দর করে লিখে রাখো, যে ইলেকট্রোফাইল, আমি ওকে ই প্লাস দিয়ে বলছি, ইলেকট্রোফাইল কি হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ঠিক আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, মানে ইলেকট্রনের ঘাটতি থাকে, লিখে রাখো ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট মানে কি, ইলেকট্রনের ঘাটতি থাকে, ঠিক আছে, মানে কম আছে, ইলেকট্রন কম থাকে। আচ্ছা, আর নিউক্লিওফাইল যাকে আমরা এনইউ মাইনাস দিয়ে বলছি, লিখে রাখো ইলেকট্রন রিচ স্পিসিস, ইলেকট্রন রিচ স্পিসিস। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমরা পড়বো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো তুমি হেডিংটা যেটা করেছো, আমাদের পড়ার প্রথম বিষয় সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে এখানে আমরা কি দেখছিলাম, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক কথাটা কোথা থেকে এসেছে, নিউক্লিওফাইল থেকে। তার মানে তোমাকে এখানে কি হতে হবে, একটা নিউক্লিওফাইল থাকতে হবে। ক্লিয়ার এতটুকু? বা নিউক্লিওফাইল কি জিনিস এখনই আমরা বুঝলাম, যে নিউক্লিয়াসের লাভার, যে নিউক্লিয়াসকে পছন্দ করবে, তার মানে নিউক্লিয়াসে কোন চার্জ আছে, পজিটিভ। তাহলে যে নিউক্লিওফাইল হবে সে কি হবে, নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো স্পিসিস, বা যার কাছে ইলেকট্রন অনেক বেশি আছে, বা ইলেকট্রন রিচ। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি নিউক্লিওফাইলকে এনইউ মাইনাস দিয়ে বলছি। নেক্সট আসছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানেটা কি, সাবস্টিটিউট করা, মানে প্রতিস্থাপন যেটাকে আমরা বলি, ঠিক আছে। অনেকটা ব্যাপারটা এইভাবে ভাবো, যে কোনো একটা কোম্পানি আছে, কি বললাম, কোনো একটা কোম্পানি আছে, ঠিক আছে, কোম্পানিতে একজন বয়স্ক লোক অনেক দিন ধরে, মানে 20 বছর ধরে কাজ করে যাচ্ছে, ঠিক আছে, এখন আর কাজ করতে পারছে না। এবার কাজগুলো কি হচ্ছে, খুব ধীরে ধীরে করছে, যারা বয়স হয়ে যায় তারা তো ধীরে ধীরে কাজ করে, তো ধরো তিনি কাজটা খুব ধীরে ধীরে করছে, এবার কোম্পানির মালিক বলছে যে না, আমাকে কাজটা খুব স্পিডে করতে হবে। তাহলে কি, তার পরিবর্তে নতুন কাউকে আনার চেষ্টা করবে। তাহলে কি হচ্ছে, যে ওই কোম্পানির যে পুরনো লোকটা তাকে বের করে দিয়ে নতুন একজনকে তিনি নিয়ে আসছে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলে থাকি প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, ঠিক আছে। তার মানে এখানে রিয়াকশনের গল্পটা কি হবে, তার মানে এখানে রিয়াকশনের গল্পটা হবে, কোনো একটা গ্রুপ আছে যেটা ওই মলিকিউলস বা রিয়াক্টেন্টের মধ্যে থাকবে, কোনো একটা গ্রুপ রিয়াক্টেন্টের মধ্যে প্রেজেন্স থাকবে, তুমি তাকে বের করে দিয়ে নতুন একটা গ্রুপকে অ্যাড করবে। এই ধরনের জিনিসটাকে আমরা বলে থাকি সাবস্টিটিউশন রিয়াকশন। দেখো বুঝলে কি বুঝলে না? ধরো না, ব্যাপারটা এরকম, এ আর বি আছে, ঠিক আছে, তুমি এখানে বিটা হচ্ছে পুরনো লোকটা, বয়স্ক লোকটা, ঠিক আছে, বি হচ্ছে এখানে বয়স্ক লোক, ঠিক আছে, আর এক্স কে তুমি এখানে অ্যাড করতে চাইছো, ঠিক আছে। তাহলে এক্সটাকে কি করবে, তুমি কোম্পানিতে নিয়ে এলে, আর বি কে কোম্পানি থেকে বের করে দিলে। তাহলে যেটা নতুন কোম্পানিতে তৈরি হলো সেটা কি তৈরি হবে, তাহলে এর সাথে এক্স এখানে অ্যাড হয়ে যাচ্ছে, আর এখানে বিটা কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? কেন মাইনাস দিলাম, ওর পেনশন নিয়ে যাবে না? ওকে কি খালি হাতে বের করে দেবে? ওর টাকা পয়সা ওকে তো দেবে, যে না তুমি এতদিন কাজ করেছো, টাকা পয়সাটা নিয়ে যাও, তো সেই টাকা পয়সাটা ধরে নাও এখানে ইলেকট্রন, সেই ইলেকট্রনকে আমরা মাইনাস হিসেবে দেখাচ্ছি। বোঝা গেল? তাহলে আমরা নিউক্লিওফিলিক ব্যাপারটা বুঝলাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ব্যাপারটা বুঝলাম। তাহলে এখানে তোমাকে সাবস্টিটিউশন কার থ্রুতে করতে হবে, নিউক্লিওফাইলের থ্রুতে করতে হবে। তার মানে এই যে সাবস্টিটিউশন তোমাকে দেখালাম, এখানে এক্সটাকে দেখালাম, এক্সটাকে, তাহলে এক্সটা অ্যাকচুয়ালি এখানে কি হবে, এক্সটা অ্যাকচুয়ালি এখানে হবে নিউক্লিওফাইল। কথাটা বুঝলে? তার মানে নিউক্লিওফাইলের দ্বারা তোমাকে সাবস্টিটিউশনটা দেখাতে হবে, সেটাকেই আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে এখানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, তাহলে নিউক্লিওফাইলটা কোম্পানির সাথে যুক্ত হচ্ছে, আর বিটা বেরিয়ে যাচ্ছে। এই রিয়াকশনটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কানেকশনের প্রবলেম হয়েছিল, যাই হোক, ততটুকু বোঝা গেছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে আমরা কি বললাম, যদি আমি এখানে একটা আর বন্ড এক্স নিয়ে নিই, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড নিয়ে নিই, ঠিক আছে, এখানে তোমাকে কি করতে হবে, একটা নিউক্লিওফাইল নিতে হবে। এবার নিউক্লিওফাইল কি করে বুঝবো, আমি এনইউ মাইনাস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাই না? এই যে নিউক্লিওফাইল, তাহলে কন্ডিশনগুলো কি কি হলো, নিউক্লিওফাইল আইদার নেগেটিভ চার্জযুক্ত স্পিসিস হতে পারে, অথবা ইলেকট্রন রিচ। তো নিউক্লিওফাইলকে নর্মালি আমরা দুটো ভাগে ভাগ করি, কি কি, একটা হচ্ছে নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল, ঠিক আছে, আর একটা কি, নিউট্রাল। হলো? তো যেমন দেখো, নেগেটিভ কারা হতে পারে, যে কোনো নেগেটিভ হতে পারে, তোমার ধরো সিএল মাইনাস হতে পারে, বিআর মাইনাস হতে পারে, তাই না, ওএইচ মাইনাস হতে পারে, যে ধরনের পৃথিবীতে যত নেগেটিভ স্পিসিস আছে সবাই কি নিউক্লিওফাইল হতে পারে। ক্লিয়ার?
নিউট্রাল নিউক্লিওফাইল কারা হতে পারে? দেখো নিউট্রাল মানে মনে রাখবে আমরা কি জানি নিউক্লিওফাইল কি ইলেকট্রন রিচ। একটু আগে আমরা বললাম যে নিউক্লিওফাইল কি ইলেকট্রন রিচ, মানে যার কাছে অনেক সংখ্যক ইলেকট্রন আছে, বড়লোক, তাই তো? আচ্ছা তাহলে কি হতে পারে? দেখো এখানে আমরা বলতে পারি ওয়াটার, তোমাদের এক্সাম্পল দেওয়া হবে, যেমন ওয়াটারকে বলা হয় একটা নিউক্লিওফাইল। দেখো ওয়াটারের কাছে কি নেগেটিভ আছে? নেই। তার মানে সবসময় ভাবা যাবে না যে নেগেটিভ থাকলেই নিউক্লিওফাইল হতে হবে। বোঝা গেল? নেগেটিভ থাকলে অবশ্যই সে নিউক্লিওফাইল হবে, নেগেটিভ না থাকলেও নিউক্লিওফাইল হতে পারে। কি করে হতে পারে? যদি তার কাছে বেশি পরিমাণে ইলেকট্রন থাকে। এখানে বেশি পরিমাণে ইলেকট্রন মানেটা কি বোঝানোর চেষ্টা করছে? অক্টেটের কথা বলা হচ্ছে, অক্টেট। বোঝা গেল? যেমন ওর স্ট্রাকচারটা কেমন এইরকম হয় দেখতে, তাই তো? র‍্যাবিট হেয়ার স্ট্রাকচার বলা হয় এটাকে। কি বলা হয়? র‍্যাবিট হেয়ার স্ট্রাকচার। তো খেয়াল করে দেখো এখানে অক্সিজেনের কি অক্টেট ফিল আপ আছে? দেখো বন্ডিং এ দুটো আছে, 2, এই বন্ডিং এ দুটো 4টা, আর এই নিউক্লিওফাইল এই লোন পেয়ারে কি আছে? দুটো দুটো করে ইলেকট্রন আছে। টোটাল দেখো 8টা ইলেকট্রন আছে। তার মানে কি এ কি অক্টেট ফিল আপ আছে, তাই না? তার মানে এ কিন্তু দিতে পারবে। মানে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, টাকা আছে। এবার তুমি যে কাউকে চাইলে তুমি দিতে পারবে। তার মানে নিউক্লিওফাইলের মতো তুমি বিহেভিয়ার দেখাতে পারবে। এবার ধরে নাও পাশেই তোমার বন্ধু আছে, যার কাছে ওর নিজেরই ব্যাংক ব্যালেন্স ঠিক নেই। ঠিক আছে? তাহলে ও কি নিউক্লিওফাইল হতে পারবে? ও কি কাউকে টাকা দিতে পারবে? নিজেরই তো নেই, নিজের কাছেই কম আছে। ও আর কাউকে দিতে পারবে। ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরো তোমাকে বলা হলো BF3 এটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? একটা কোশ্চেন এসেছিল কিন্তু। ঠিক আছে? তো দেখো BF3 তোমরা যদি স্ট্রাকচার জানো, আশা করি তোমরা সবাই জানো। ভেসপার থিওরি অ্যাপ্লাই করবে সে তোমরা যদি দেখো এটা হচ্ছে তোমার ভেসপার থিওরি Z এর ভ্যালুটা আসবে হচ্ছে 3। এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়। এরকম স্ট্রাকচার হয়। ঠিক আছে? তাহলে মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে তোমার B, আর 3 দিকে থাকবে ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন। আচ্ছা, তুমি খেয়াল করে দেখবে যে এখানে অলওয়েজ সেন্ট্রালের রেসপেক্ট আমরা বলে থাকি। নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, লুইস অ্যাসিড, লুইস বেস যাই বলি না কেন সেন্ট্রালের রেসপেক্টে ভাববে। ঠিক আছে? তো সেন্ট্রালে কে আছে? বোরন আছে। তো বোরনের দেখো তো অষ্টক পূর্তি হয়েছে কি হয়নি সেটা খেয়াল করো। দেখো এর কাছে কি 3টে বন্ড আছে। 1, 2 অ্যান্ড 3, তার মানে টোটাল 6টা ইলেকট্রন আছে। 6টা আছে। এর কাছে কি কোনো লোন পেয়ার হতে পারে? বোরনের লোন পেয়ার হয় না। তাও যদি তোমাদের প্রবলেম হয় তোমরা বিপি-এলপি ক্যালকুলেট করো। হ্যাঁ, জেড এর ভ্যালু কত? 3। বিপি কত হবে? বিপি মানে সেন্ট্রাল বাদে কতজন সরাসরি যুক্ত আছে? তো 3টে ফ্লোরিন আছে। তাহলে বিপি হয়ে যাচ্ছে 3। এলপি কি করে বের করব? জেড মাইনাস বিপি, তাই তো? জেড এর ভ্যালু কত বেরিয়েছে? 3 বেরিয়েছে। আর বিপির ভ্যালু কত বেরিয়েছে? 3 বেরিয়েছে, মানে 0। তাই তো? ভেসপার একদম পুরো ভেসপারের গল্প। ভেসপার যার ক্লিয়ার আছে তার কাছে কিন্তু এগুলো একদম ইজি মনে হবে। ঠিক আছে? তাহলে দেখো এর লোন পেয়ার কি 0, তার মানে কোনো লোন পেয়ার নেই। তাহলে ওভারঅল বোরনের কাছে কতগুলো ইলেকট্রন হচ্ছে? অক্টেট কি ফিল আপ হচ্ছে? হচ্ছে না। দেখো আরো দুটো কম আছে। তাই না? দুটো ইলেকট্রন ওর ঘাটতি আছে। তার মানে এই কিসের মতন বিহেভিয়ার দেখাতে পারবে? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? অবশ্যই ইলেকট্রোফাইল। ঠিক আছে? তার মানে ওখানে কি দেখলাম? ইলেকট্রোফাইল মানে যে অলওয়েজ পজিটিভ হতে হবে তার কোনো মানে নেই। ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে, মানে যার কাছে ইলেকট্রন ঘাটতি সেই ইলেকট্রোফাইল হতে পারে। তার কাছে প্লাস থাকুক বা না থাকুক। প্লাস থাকলে তুমি চোখ বন্ধ করে কনফার্ম যে এটা ইলেকট্রোফাইল হতে পারে। আর যদি প্লাস না থাকে তাহলে তোমাকে কি দেখতে হবে? এর কাছে কি ইলেকট্রন পর্যাপ্ত পরিমাণে আছে না কম আছে? যদি কম থাকে তাহলে ইলেকট্রোফাইল, যদি ইলেকট্রন পর্যাপ্ত পরিমাণে থাকে তার মানে সেটা নিউক্লিওফাইল। ক্লিয়ার হয়েছে? আরেকটা ধরে নাও অ্যামোনিয়া NH3, এটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? তো এখানে দেখবে Z এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 4। 4 মানে কি হবে? sp3। sp3 মানে কি টেট্রাহাইড্রাল। ঠিক আছে? আবার সেই ভেসপার। টেট্রাহাইড্রাল হলে কি হবে? আচ্ছা বিপি বের করো। বিপি হচ্ছে তোমার কতগুলো সেন্ট্রালের সাথে কতজন, এখানে সেন্ট্রাল কে? নাইট্রোজেন, তাই না? কতজন যুক্ত আছে? 3 জন হাইড্রোজেন, তার মানে বিপি হয়েছে 3। এলপি কত হবে? জেড মাইনাস বিপি। জেড কত বেরিয়েছে? 4 মাইনাস বিপি বেরিয়েছে 1, সরি 3। তাহলে এটা হয়ে যাচ্ছে এলপি 1। তার মানে এর কাছে একটা লোন পেয়ার আছে। তাহলে আমি এটাকে আঁকিয়ে নিচ্ছি এইরকম ভাবে, আর একটা লোন পেয়ার দিয়ে দিচ্ছি এই হলো। তাহলে এবার খেয়াল করে দেখো এর কাছে কতগুলো ইলেকট্রন আছে সেন্ট্রালের রেসপেক্টে বলতে হবে। এখানে দুটো, দুটো 4টে, দুটো 6টা, লোন পেয়ার আছে দুটো, তাহলে 8টা ইলেকট্রন আছে। একদম ঠিকঠাক অষ্টক পূর্তি হয়ে আছে। কম নেই। যদি কম থাকতো তাহলে ইলেকট্রোফাইল হতো। যেহেতু পর্যাপ্ত পরিমাণে আছে তার মানে ও দিতে পারবে। তাহলে ওকে আমরা কি বলতে পারি? নিউক্লিওফাইল। ফাইল হওয়ার কন্ডিশন তাহলে কি হবে? যদি কারোর কাছে নেগেটিভ থাকে সে নিউক্লিওফাইল হবে অবশ্যই। যদি নেগেটিভ নাও থাকে তাহলে তার কাছে কি পর্যাপ্ত পরিমাণে আছে কি নেই সেটা আমাকে চেক করে দেখতে হবে। ব্যাস। বা আমরা অন্যভাবে বলতে পারি যদি কারো কাছে লোন পেয়ার থাকে চোখ বন্ধ করে সে নিউক্লিওফাইল হবে। তাহলে ইলেকট্রোফাইলের কন্ডিশনটা বোঝা গেল, সেটা খাতাতে লিখে নাও। নিউক্লিওফাইলের কন্ডিশনটা বোঝা গেল, খাতাতে লিখে নাও। আমরা এখানে কিসের গল্প করছি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যা গল্প হবে সব কি নিয়ে? নিউক্লিওফাইল নিয়ে। বোঝা গেল? তাহলে এখানে ধরে নাও এইরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি যে নিউক্লিওফাইলটা তাহলে কি আইদার সেটা নেগেটিভ চার্জ স্পিসিস হতে পারে, অথবা কারো কাছে যদি লোন পেয়ার থাকে বা ইলেকট্রন রিচ স্পিসিস থাকে তাহলে সেই কিন্তু নিউক্লিওফাইল হবে। তো নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করছে? এগিয়ে পুরো সিস্টেম মানে কোম্পানিতে অ্যাটাক করছে, মানে রিঅ্যাক্টেন্টে অ্যাটাক করছে। আর এখানে এক্সটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আমার কি হচ্ছে? আর এর সাথে NU মানে নিউক্লিওফাইলটা অ্যাড হবে, আর এখানে এক্সটা ওর টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে এক্স যেটা বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হয় লিভিং গ্রুপ। কি বলা হয়? এলজি। এলজি টিভি না কিন্তু, ঠিক আছে? লিভিং গ্রুপ। তাহলে ওভারঅল আমরা কি কি শিখলাম? এটাকে আমরা বলি সামনে যাকে না হয় তাকে আমরা বলি রিঅ্যাক্টেন্ট। ঠিক আছে? এখানে যাকে না হচ্ছে তাকে আমরা বলছি রিএজেন্ট।
যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি প্রোডাক্ট। আর প্রোডাক্টের সাথে আরেকটা বলে থাকি বাই প্রোডাক্ট। এখানে ওকে আমরা কি বলি লিভিং গ্রুপ, যেটা অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে বয়স্ক ভদ্রলোকটা। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কি স্কেলিটনটা তাহলে কি বুঝতে পারলে, কাঠামোটা কি বুঝতে পারলে যে কি করে আমাকে কাজটা করতে হবে। এটা যদি বুঝতে পারো পরের কাজগুলো একদম সিম্পল হয়েছে। দেখো নেক্সট পয়েন্ট করো শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন, কার ক্লাসিফিকেশন দেখবো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন। ঠিক আছে। তো তো একে টোটাল আমরা 4টে ভাগে ভাগ করে থাকি। একে টোটাল আমরা কতগুলো ভাগে ভাগ করে থাকি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে আমরা 4টে ভাগে ভাগ করে থাকি। কি কি? নাম্বার 1 দিয়ে লেখো SN1, তাই তো? নেক্সট লিখবে SN2, নেক্সট লিখবে SNI, ঠিক আছে? আর একটা S সাফিক্সে N AR, সবগুলো কিন্তু সাফিক্সে, এনটা কি হবে এস এর সাফিক্সে হবে। আর 1 2 I এগুলো কি হচ্ছে ওর মাথাতে, এন এর মাথাতে। হলো? তাহলে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা কি 4টে ভাগে ভাগ করি। কি কি? SN1 বিক্রিয়া, SN2, SNI, SNAR, ঠিক আছে? আচ্ছা এক এক করে আমি নামগুলো বলছি, তোমরা কিন্তু এক এক করে নামগুলো লিখো। ফার্স্টে আসছি SN1। SN1 এর পুরো নামটা লিখে রাখো, সাবস্টিটিউশন। এখানে এস ফর কি? সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। এন ফর কি? এন ফর নিউক্লিওফিলিক। কি হলো? এস ফর সাবস্টিটিউশন, এন ফর কি? নিউক্লিওফিলিক, আর ওয়ান ফর ইউনিমলিকুলার। ওয়ানটা কি বোঝায়? ইউনিমলিকুলার। হলো? তাহলে SN1 এর ফুল নামটা কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। ক্লিয়ার? তাহলে সাবস্টিটিউশন ব্যাপারটা বুঝে নিয়েছো যে সাবস্টিটিউশন হচ্ছে একজনের পরিবর্তে আরেকজন আসছে। নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফাইল, আশা করি বুঝে গেছো। এবার আসছি ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার ব্যাপারটা কি, তো সেটা একটু বুঝে নিই চলো। নেক্সট তাহলে পয়েন্ট করো মলিকুলারিটি। মলিকুলারিটি হয়েছে? মলিকুলারিটি কি জিনিস দেখো ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? খুব সুন্দর জিনিস, সহজ জিনিস। তোমরা কেমিক্যাল কাইনেটিক্স হয়তো অনেকেই পড়েছো, কেমিক্যাল কাইনেটিক্স কিন্তু ক্লাস 12 এর যে টপিক আছে ফিজিক্যালের সেখানে কিন্তু আছে, সেখানে কিন্তু এই মলিকুলারিটির গল্প কিন্তু ওখানে বলা হয়। ঠিক আছে? তো মন দিয়ে শিখে নাও, আশা করি জিনিসটা খুব ভালো লাগবে। চলো, তো আমরা নর্মালি বলে থাকি যে পৃথিবীতে অনেক ধরনের বিক্রিয়া হয়, পৃথিবীতে অনেক ধরনের বিক্রিয়া আছে, ঠিক আছে? এর মধ্যে পার্টিকুলার একটা বিক্রিয়ার নাম হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন। শুনেছো আশা করি, একটা অ্যাসিড নিয়েছো, একটা বেস নিয়েছো, ঘপ করে মিশিয়ে দিয়েছো, ব্যাস কি তৈরি হবে বলো? লবণ এবং জল তৈরি হবে, তাই তো? আমরা জানি তো অ্যাসিড আর বেস মেশালে কি হবে? সল্ট অ্যান্ড ওয়াটারের ফর্মেশন হয়। তো অ্যাসিড বেস রিঅ্যাকশন আমি একটা নাম্বার দিয়ে লিখছি, অ্যাসিড বেস রিঅ্যাকশন। আর একটা পয়েন্ট, আলাদা পয়েন্ট দিয়ে লিখছি আদার্স রিঅ্যাকশন। আদার্স, ঠিক আছে? তাহলে পৃথিবীতে সব যত রিঅ্যাকশন আছে সবগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন, একটা হচ্ছে আদার্স রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশন একমাত্র রিঅ্যাকশন যেখানে কি একটা স্টেপে কমপ্লিট হয়, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বলা হয়। এটাকে আমরা কি বলে থাকি? সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সিঙ্গেল স্টেপ, ও সবসময় সিঙ্গেল থাকতে ভালোবাসে, ঠিক আছে? সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন ধরে নাও এরকম ব্যাপারটা, এর সাথে বি মিশিয়েছো, সঙ্গে সঙ্গে সি এর ফর্মেশন হয়ে গেছে। হলো? আচ্ছা, আর আদার্স রিঅ্যাকশন যেগুলো সেখানে আসছি। দেখো আদার্স রিঅ্যাকশন মানে অন্যান্য অ্যাসিড বেস রিঅ্যাকশন বাদে যত ধরনের রিঅ্যাকশন আছে সবগুলোকে আদার্স রিঅ্যাকশন এখানে বলছি। এরা হচ্ছে মাল্টি স্টেপ রিঅ্যাকশন। বললাম মাল্টি স্টেপ, মাল্টি স্টেপ মানে অনেকগুলো ধাপে হয়, ঠিক আছে? যেমন সাপোজ ধরো এ প্লাস বি মিশিয়েছো, ওখান থেকে সি তৈরি হলো, ঠিক আছে? এবার সি থেকে তোমার ডি তৈরি হচ্ছে, তারপর ধরো নাও ডি প্লাস ই মিশিয়েছো, এফ তৈরি হচ্ছে। হলো? তো এইরকম। তাহলে কি বললাম, কথাটা মন দিয়ে শোনো। তো অ্যাসিড বেস রিঅ্যাকশন পৃথিবীতে একমাত্র যেটা কি সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হয়, এক ধাপ বিক্রিয়া যেটাকে আমরা বলে থাকি, যাওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাক্টের ফর্মেশন হয়। আর বাকি যত ধরনের রিঅ্যাকশন আছে তারা কি সবাই মাল্টি স্টেপ রিঅ্যাকশন, মানে কোনোটাই এক ধাপে তুমি প্রোডাক্ট পাবে না, অনেকক্ষণ ধরে স্টেপ ওয়াইজ কাজ হতে 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 অবশেষে তুমি প্রোডাক্টটা পাবে। তো যেগুলো মাল্টি স্টেপ রিঅ্যাকশন হয়, এই যে বিভিন্ন স্টেপগুলো হয় সেখানে দু ধরনের স্টেপ হয়, একটা হলো ভেরি ফাস্ট, একটা হলো ভেরি স্লো, ঠিক আছে? এবার ধরে নিচ্ছি এইখানে যে মাল্টি স্টেপ রিঅ্যাকশন ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমার স্লো, আর বাকিগুলোকে ধরে নাও ফাস্ট, এটা ধরে নাও ফাস্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে একটা রিঅ্যাকশনে একটাই মাত্র স্লো স্টেপ থাকে, ঠিক আছে? একটাই স্লো স্টেপ থাকে। মাল্টি স্টেপ রিঅ্যাকশনে যেটা স্লো স্টেপ, যেটাকে আমরা কি বলে থাকি কেমিক্যাল কাইনেটিক্স এর ভাষায় RDS, রেট ডিটারমিনিং স্টেপ, তাই তো? বা স্লো স্টেপ। আশা করি তোমরা জানো যে স্টেপে কি আমাদের রেট নির্ণয় করা যায়, রিঅ্যাকশনটা আদৌ ফাস্ট না স্লো, বা কত তাড়াতাড়ি প্রোডাক্ট দেবে, তাই না? বা কতটা রিঅ্যাকটেন্ট খরচা হলো, কতটা প্রোডাক্টের ফর্মেশন হলো, আমার লাভ হলো রিঅ্যাকশন করে, না ক্ষতি হলো, সবকিছু আমরা কিন্তু এই RDS স্টেপে জানতে পারি, তাই তো? এটাকে আমরা কি বলে থাকি? রেট ডিটারমিনিং স্টেপ। এগুলো আশা করি জানো তোমরা, আমি আর ডিটেলসে বলছি না। তাহলে আমি কি বললাম, যেগুলো মাল্টি স্টেপ রিঅ্যাকশন তার মধ্যে কোনো একটা স্টেপ থাকে ভেরি স্লো স্টেপ, সেটাকে আমরা বলে থাকি RDS স্টেপ, এবং ওই স্টেপে কতগুলো রিঅ্যাকট্যান্ট মলিকিউল প্রেজেন্ট আছে তার উপর ডিপেন্ড করে মলিকুলারিটি বলে থাকি। এখানে আমরা কি পড়ছি? SN1। যদি RDS স্টেপে একটা মাত্র মলিকিউল প্রেজেন্স থাকে, যেটা স্লো স্টেপ, RDS স্টেপের যেটা স্লো স্টেপ সেখানে যদি একটা মাত্র মলিকিউল প্রেজেন্স থাকে তাকে আমরা কি বলবো? সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। বুঝলে? বোঝা গেল কি গেল না? তাহলে দেখো এই যে আমরা ধরে নিয়েছি এখানে দেখো যেটা স্লো স্টেপ সেখানে আমার একটা মাত্র মলিকিউল প্রেজেন্ট আছে,
তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলতে পারি? SN1। বোঝা গেল কি গেল না? যদি সাপোজ ধরো এখানে দুটো মলিকিউল প্রেজেন্স থাকতো, ধরে নাও এটা তোমার স্লো, ফাস্ট, ফাস্ট, ঠিক আছে? তাহলে তোমাকে বললো এটা কি ধরনের রিয়াকশন, তাহলে তুমি কি বলবে? তোমাকে দেখতে হবে কি, এটা যেহেতু মাল্টি স্টেপ রিয়াকশন, তাহলে মাল্টি স্টেপ রিয়াকশনে কাকে দেখতে হবে আমাকে? যেটা স্লো স্টেপ সেটাকে দেখতে হবে। এটা তোমার তিনটা স্টেপ হচ্ছে, ধরে নাও এটা স্টেপ 1, এটা তোমার স্টেপ 2, এটা তোমার স্টেপ 3, ঠিক আছে? বোঝা গেল? মাল্টি স্টেপ রিয়াকশন দুটো তিনটে স্টেপে হচ্ছে, কথার কথা এই বিক্রিয়াটা তিনটে স্টেপে হচ্ছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এর মধ্যে স্লো কোনটা? স্টেপ 1 দেখো, তাই না? তাহলে এখানে কতগুলো রিঅ্যাকট্যান্ট প্রেজেন্ট আছে, কতগুলো রিঅ্যাকট্যান্ট মলিকিউল প্রেজেন্ট আছে? দুটো প্রেজেন্ট আছে, তার মানে এই বিক্রিয়াটার নাম আমি কি বলবো? SN2 বিক্রিয়া। বুঝলে কি বুঝলে না? হলো? তাহলে ওভারঅল একটা রিক্যাপ বলে দিচ্ছি। তাহলে আমরা কি দেখবো, যে অর্গানিক রিঅ্যাকশনস ম্যাক্সিমাম যতগুলো হয় তারা সবাই কি মাল্টি স্টেপ রিঅ্যাকশন হয়, বা আমরা এইভাবে বলতে পারি যে অ্যাসিড বেস রিঅ্যাকশন বাদে যত ধরনের রিঅ্যাকশন তারা সবাই মাল্টি স্টেপ রিঅ্যাকশন, অনেকগুলো স্টেপে হয়, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে হয়, ঠিক আছে? এখানে মাল্টি স্টেপ রিঅ্যাকশন, সেখানে কোনো একটা স্টেপ কি হয়, ভেরি স্লো হয় আর বাকিগুলো ফাস্ট হয়। তো যেটা স্লো স্টেপ হয় তার উপরে কি, তাকে আমরা বলি RDS স্টেপ, তার উপরে পুরো রিঅ্যাকশনটা রেট ডিপেন্ড করে, তাই তো? এবার ওই স্লো স্টেপে কতগুলো রিঅ্যাকটেন্ট মলিকিউল প্রেজেন্ট আছে তার উপর ডিপেন্ড করে আমরা বলে থাকি মলিকুলার বা মলিকুলারিটি, ঠিক আছে? যদি সেখানে একটা বা স্লো স্টেপে একটা মলিকিউল প্রেজেন্ট থাকে তাকে আমরা বলবো SN1 বা ইউনি মলিকুলার, যদি দুটো প্রেজেন্ট থাকে তাহলে বাই মলিকুলার, তিনটে থাকলে ট্রাই মলিকুলার, এরকম করে চলতে থাকে। তাহলে আমরা যে এখানে পড়ছি SN1, আমরা এখানে কি পড়ছি? SN1, তাই না? তার মানে এই SN1 যেটা বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, তার মানে এর যেটা RD স্টেপ সেখানে কি একটা মাত্র মলিকিউল প্রেজেন্ট আছে, সেই কারণে এটাকে আমরা বলছি SN1। SN2 হলে কি হবে? সাবস্টিটিউশন ইন ফর নিউক্লিওফিলিক 2 এর জন্য বাই মলিকুলার, তার মানে সেখানে দুটো মলিকিউল, এই RD স্টেপে দুটো মলিকিউল প্রেজেন্ট আছে, এই কারণে একে আমরা বলছি SN2 বিক্রিয়া। বুঝলে কি বুঝলে না? তাহলে SN1 এর ফুল নামটা লিখে রাখো, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। SN2 এর ফুল নামটা লিখে রাখো, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার। ক্লিয়ার? এবার নেক্সট আসছি SNI। SNI কি? সাবস্টিটিউশন, S ফর কি? সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফিলিক, I ফর ইন্টারনাল, ঠিক আছে? বা ইন্টারনিউক্লিয়ার, ইন্টারনাল লিখে রাখো তাহলেই হবে, মানে নিজের মধ্যে হবে। আচ্ছা, আর লাস্টেরটা SNAR মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক অ্যারোমেটিক। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক AR মিন্স অ্যারোমেটিক। আমরা এটা হ্যালো অ্যারিনসে এটাকে আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো তোমার এখানে মেইনলি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালকেনে মেইনলি SN1 আর SN2 কে নিয়ে আলোচনা হবে, SNI নিয়ে অতটা বেশি তোমাদের ডিটেইলস নেই, SNAR টাকে নিয়ে লাস্টে তোমাদের হ্যালো অ্যারিনসে আছে। তো আমাদের মেইন ফোকাসটা থাকবে SN1 SN2 এর উপর। বোঝা গেল? তো আজকে আমরা মেইনলি যেটা শিখবো সেটা হচ্ছে SN1 রিঅ্যাকশন। ক্লিয়ার? তো খাতাতে সুন্দর করে যা যা লিখলে জাস্ট এখনই 5 মিনিটের মধ্যে জাস্ট পেজটা ভিডিওটা পজ করো, 5 মিনিটের মধ্যে জিনিসগুলো একবার রিক্যাপ করে নাও, নাহলে কিন্তু ভুলে যাবে পরেরগুলো। যা যা বললাম এই জিনিসগুলো কিন্তু এখন কাজে লাগবে, ঠিক আছে? আর যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে হাইলাইটার, পাশে হাইলাইটার রাখো, জাস্ট হাইলাইট করে যাও, সবগুলো তাই বলে কালার করে যেও না, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাই। ক্লিয়ার? তো এবার নেক্সট পয়েন্ট করো, SN1 রিঅ্যাকশন। চলো, হয়েছে? তাহলে হেডিং করে ফেলো SN1। এর পুরো নামটা কি? আশা করি তোমরা জেনে গেছো তখন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, তাই তো? আচ্ছা, সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি করে হবে? আশা করি ওটা মাথায় থেকে গেছে, যে পুরনোকে বের করতে হবে, নতুনকে অ্যাড করতে হবে। কার থ্রুতে করতে হবে? তার মানে নতুনটা কে? নতুন লোকটা কে? এখানে নিউক্লিওফাইল, ঠিক আছে? আর এদের যে স্লো স্টেপটা সেখানে কতজন প্রেজেন্ট থাকবে? একজন, ব্যাস হলো। আমি ইম্পর্টেন্ট টার্মসগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আসবে এই রিঅ্যাকশনে, সেটা আমি পরে এক ধাপ থেকে তোমাদের লিখিয়ে দেবো, তোমরা আগে জিনিসগুলো বোঝো, ঠিক আছে? SN1 রিঅ্যাকশনটা তুমি কি করে ডিল করবে, কি করে করবে, কি করে মাথায় আসবে তোমার, ঠিক আছে? তারপর ধীরে ধীরে বলছি। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন এখানে বলা হয় যে হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস অফ অ্যালকাইল হ্যালাইড। এক্সাম্পল দিয়ে লিখে রাখো, হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস অফ RX, মানে RX এর হাইড্রোলিসিস, এটা হচ্ছে একটা SN1 এর এক্সাম্পল, ঠিক আছে? কি করে হয় সেটা একটু বুঝি, চলো। তো এখানে RX নিলাম, এর হাইড্রোলিসিস মানে জল লাগবে আমার, ঠিক আছে? হলো, এই রিঅ্যাকশনটা কি করে হবে সেটা আমাকে বুঝতে হবে। তো এখানে দেখো ওয়াটার আছে, তাই না? জল আছে, জলটা কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? আমরা আশা করি শিখে গেছি। জলের কাছে কি লোন পেয়ার আছে, ইলেকট্রন রিচ স্পিসিস, লোন পেয়ার আছে মানে দিতে পারবে, তার মানে এটা কি নিউক্লিওফাইল, ঠিক আছে? তো এখানে দেখো জলকে আমরা সরাসরি ইউজ করব না, ঠিক আছে? আমরা একটু বুদ্ধিমান, আমরা কি করব, জলটাকে ভেঙে ইউজ করব। বোঝা গেল? তা জলকে ভাঙলে কি পাওয়া যাবে? H প্লাস আর একটা OH মাইনাস, তার মানে আমি কিন্তু এখানে নিউক্লিওফাইল কি করলাম, জেনারেট করে নিলাম, তৈরি করে নিলাম, যে OH মাইনাসটা এখানে আমার পিওর নিউক্লিওফাইল, ঠিক আছে? হ্যাঁ, ওয়াটার দিয়েও তুমি করতে পারো, ম্যাক্সিমাম টিচাররা বা বইয়ে দেখবে ওয়াটার দিয়ে করিয়েছে, তো আমি জাস্ট একটু তোমাদের কাছে জিনিসটা সহজ করার জন্য আমি স্টেপটা আগেই ভেঙে নিচ্ছি, ঠিক আছে? কি OH মাইনাস জেনারেট হয়ে গেল, এবার OH মাইনাস কি কাকে অ্যাটাক করবে? আর কে অ্যাটাক করবে? এখানে X বেরিয়ে যাবে, তাহলে ওভারঅল আমার প্রোডাক্টটা কি হচ্ছে? আর এর সাথে OH হচ্ছে আর X মাইনাস হচ্ছে, তাই তো? এটাই হচ্ছে আমাদের SN1 রিঅ্যাকশন। এবার এর মেকানিজমটা আমাকে খেয়াল রাখতে হবে, মেকানিজম মানে পাথ হয়, তুমি কি করে কাজটা করবে, ঠিক আছে? তো এখানে কাজগুলোকে আমাদের দেখতে হবে স্টেপ বাই স্টেপ, কারণ মেকানিজম জানলে তুমি প্রোডাক্ট অনায়াসে করতে পারবে, আর নইলে ওই মুখস্থ করতে হবে। আর রিঅ্যাকশন কত মুখস্থ করবে? হাজারো রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশন মুখস্থ করতে যাবে না, লজিকগুলোকে ধরার চেষ্টা করো, তারপর দেখো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমাকে রিঅ্যাকশন তুলে দিক, তুমি পেরে গেছো, কারণ তুমি সেটা জানো, তাই না? তো চলো আমরা মেকানিজমটা দেখি। নেক্সট পয়েন্ট করো, মেকানিজম অফ SN1 রিঅ্যাকশন, মেকানিজম অফ SN1, ঠিক আছে? তো আমি আগে একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। ধরে নাও এখানে আমরা করব হচ্ছে
টারশিয়ারিকে নিয়ে, ঠিক আছে? স্যার এটাকে নিয়ে কেন? আমার ইচ্ছে হলো তাই, ঠিক আছে? তো চলো এখানে এক্স ফর আমি নিয়ে নিচ্ছি, ধরে নাও এখানটায় ক্লোরিন নিয়ে নিচ্ছি, আর এখানে নিচ্ছি ধরো ওয়াটার, ঠিক আছে? আমাদের প্রোডাক্টটা আঁকাতে বলছে, কি হবে নোট বলে একটা খাতায় লিখে রাখো যে SN1টা হচ্ছে টু স্টেপ রিয়াকশন, টু স্টেপ রিয়াকশন মানে দুটো স্টেপে হবে, ঠিক আছে? স্টেপ 1 স্টেপ 2। ফার্স্টে আসছে স্টেপ 1, স্টেপ 1 এর কাজ কি হবে? স্টেপ 1 এ তোমার ফার্স্ট কাজ হবে, দেখো এখানে ওয়াটার দেওয়া আছে, তাহলে ওয়াটারকে আমাকে কি করতে হবে? আমরা জানি ওয়াটার কি নিউক্লিওফাইল, তবু আমরা একে জেনারেট করে নেব, তাই না? কি করে জেনারেট করব? আমরা মাইনাস করে দিয়ে, একটা হবে H প্লাস আর একটা হবে OH মাইনাস, ক্লিয়ার এতটুকু? তাহলে OH মাইনাস কি হয়ে গেল? আমার নিউক্লিওফাইল হয়ে গেল। আচ্ছা, স্টেপ 1 এ তোমাকে আরেকটা কাজ করতে হবে, যেটা রিঅ্যাকট্যান্ট আছে, সেটাকে একবার লিখবে। রিঅ্যাকট্যান্ট যেটা আছে, রিঅ্যাকট্যান্ট কি জিনিস আশা করি শিখে গেছো এতক্ষণে, ঠিক আছে? সেটাকে লিখবে। তাহলে স্টেপ 1 এ কি করতে হবে? এই রিঅ্যাকট্যান্টের যে Cl আছে, Clটা কি এখানে আমাদের লিভিং গ্রুপ, কিন্তু Cl কি এখানে আমাদের LGTB, তাই তো? লিভিং গ্রুপকে বের করবে। লিভিং গ্রুপকে বের করে দিলে কি তৈরি হবে? এখানে Cl কি আছে? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে, তাই না? ও যখন বেরিয়ে যাবে তাহলে কি হবে? Cl মাইনাস হয়ে বেরোবে, তাহলে কার্বনকে একটা প্লাস দিয়ে যাবে, তাই না? দেখো এই জিনিসটা তৈরি হবে কি হবে না? দেখো কে বুঝতে পারলো, কে পারলে না বলো? গেল, তাহলে স্টেপ 1 এর কাজ বোঝা গেল। নিউক্লিওফাইল জেনারেট করব, লিভিং গ্রুপ বের করব, আর দেখো এখানে একটা পজিটিভ তৈরি হয়েছে। পজিটিভ মানে এটাকে আমরা কি বলি? কার্বোক্যাটায়ন। কি বলি? কার্বোক্যাটায়ন, তাই না? দেখো কার্বনের মাথায় প্লাস তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলি? ইন্টারমিডিয়েট। একটা ক্লাস 11 এ তোমরা পড়েছো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তাহলে এখানে লিখে রাখো এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে কার্বোক্যাটায়ন, খাতা লিখে রাখো। আমার এখানে একটু ইয়ে হয়ে গেল, তোমরা কিন্তু ফ্রেশ করে লিখে রেখো, হলো? তাহলে স্টেপ 1টা ক্লিয়ার হয়েছে। তাহলে স্টেপ 1 এর কাজ কি? তোমাকে নিউক্লিওফাইল দেওয়া না থাকে তুমি জেনারেট করে নেবে, এন্ড যেটা রিঅ্যাকট্যান্ট থাকবে সেখান থেকে লিভিং গ্রুপটাকে বের করবে, আর কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের ফর্মেশন করবে, তৈরি করবে। এতটুকু কাজ করতে পারবে, এটা গেল স্টেপ 1। এবার আসছে স্টেপ 2 তে। স্টেপ 2 তে লেখো স্টেপ 2। স্টেপ 2 এর কাজ কি? স্টেপ 1 এ যেটা তৈরি হলো সেখান থেকে কাজ হবে। স্টেপ 1 এ কি তৈরি হলো? আমাকে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, লিখে দাও। CH3 C CH3 CH3, ঠিক আছে? পজিটিভ। আর এখানে তোমার নিউক্লিওফাইল কে তৈরি করেছে? তুমি কাকে নিউক্লিওফাইল জেনারেট করেছো? OH মাইনাস, লিখে দাও সেটাকে, OH, ক্লিয়ার হলো? এবার তাহলে কি হবে? নিউক্লিওফাইল অ্যাটাক করে দেবে। কোথায় অ্যাটাক করবে? কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে। তাহলে কি তৈরি হবে বলে ফেলো? CH3 C CH3 CH3 OH। আর ওখানে তো আগেই X মাইনাস মানে Cl মাইনাস রেডি হয়ে আছে, ঠিক আছে? এখানে কি ছিল? Cl মাইনাস ছিল, আর এখানে ওয়াটারকে ভেঙে কি H প্লাস পাওয়া গেছে, তাহলে কি হয়ে যাবে লাস্টে? বাই প্রোডাক্ট হিসেবে আমরা HCl পেয়ে যাবো। দেখো এই দুটো হচ্ছে আমার দুটো স্টেপ। তাহলে মেকানিজমটা কি? SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলারের যে মেকানিজমটা আমরা জানি দুটো স্টেপে হয়। কি কি হয়? স্টেপ 1 স্টেপ 2। স্টেপ 1 এ কি হবে? স্টেপ 1 এ আমাদের যেটা দেওয়া থাকবে নিউক্লিওফাইল, যদি সেটা ঠিক মতো দেওয়া থাকে তো হয়ে গেল, যদি না দেওয়া থাকে আমি জেনারেট করে নেব, ঠিক আছে? ওয়াটার দেওয়া থাকলে OH মাইনাসে প্রোডিউস করে নেব। তারপরে আরেকটা কাজ কি? যেটা রিঅ্যাকট্যান্ট দেওয়া থাকবে, রিঅ্যাকট্যান্ট থেকে লিভিং গ্রুপকে বের করব, কার্বোক্যাটায়নের ফর্মেশন করব। ক্লিয়ার? কার্বোক্যাটায়ন কি জিনিস? কার্বনের মাথায় যেটা প্লাস থাকে সেটাকে কার্বোক্যাটায়ন বলছি, হলো? আর স্টেপ 2 তে কি করতে হবে? স্টেপ 2 তে আমাকে নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে হবে। যে কার্বোক্যাটায়ন তৈরি হলো স্টেপ 1 এ, ওটা নেব, আর যেটা নিউক্লিওফাইল আছে জাস্ট ওটাকে অ্যাটাক করিয়ে দেব, ব্যাস বন্ড বানিয়ে দেবো একটা, ঠিক আছে? একটা ওদের মাঝখানে বন্ড বানিয়ে দেবো, হয়ে গেল। এটাই হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, আর তোমাকে পরীক্ষায় মেজর প্রোডাক্টই আঁকাতে হবে। বুঝলে কি বুঝলে না? এটা হচ্ছে আমাদের বেসিক একদম সহজ সাদাসিধে SN1 রিঅ্যাকশন। এখানে আমরা কি কি শিখলাম? যে আমাদের এখানে কিন্তু একটা ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে, তাই না? তো এখানে একটা কথা মনে রাখবে, পৃথিবীর যে প্রান্তে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হবে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়। কি হয়? রিঅ্যারেঞ্জমেন্ট হবে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। এটা নোট বলে লিখে রাখো, খাতায় নোট বলে বক্স করে ঘিরে রেখে রাখো, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কসে লিখে রাখো। যদি কোথাও কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে সেখানে কি রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি থাকবে। রিঅ্যারেঞ্জমেন্ট মানে পুনর্বিন্যাস, ঠিক আছে? তো ওটা একটু পরে আসছি, কথাটা জাস্ট নোট বলে লিখে রাখো, একটু পরে আসছি গল্পটা কি। আচ্ছা, এতটুকু হয়েছে, এতটুকু হয়েছে। তাহলে এতটুকু বুঝতে পারলে যে মেকানিজমটা কি হবে SN1 SN2 এর। লেখো ইম্পর্টেন্ট পয়েন্টস বলে, ইম্পর্টেন্ট পয়েন্টস অফ SN1। দেখো কি লেখা আছে, দেখো ফার্স্টে কি লেখা আছে? যে SN1 দুটো স্টেপে হয়। SN1 কতগুলো স্টেপে হয়? দুটো স্টেপে হয়, স্টেপ 1 স্টেপ 2। স্টেপ 1 এর কাজ কি? স্টেপ 1 এর কাজ হচ্ছে আমাদের নিউক্লিওফাইল জেনারেট করতে হবে, এন্ড রিঅ্যাকট্যান্ট থেকে লিভিং গ্রুপ বের করব, কার্বোক্যাটায়ন তৈরি করব। স্টেপ 2 তে কি? নিউক্লিওফাইলটা ওই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে, বন্ড বানাবে, ব্যাস হয়ে গেল। এন্ড ফার্স্ট পয়েন্ট বোঝা গেল। সেকেন্ড পয়েন্ট দেখো কি বলেছে? ইউনিমলিকুলার হতে হবে। ইউনিমলিকুলার মানে কি? SN1 মানে তো আমরা বুঝে নিয়েছি এ যেটা RD স্টেপ। তাহলে এখানে যেটা আমরা মেকানিজম করলাম, মনে রাখবে একটা কথা নোট বলে খাতায় লিখে রাখো, যে স্টেপে কোনো রিঅ্যাকশনের যে স্টেপে ইন্টারমিডিয়েট তৈরি হয় সেই স্টেপটাকে আমরা বলে থাকি RD স্টেপ। কথাটা বুঝলে কি বুঝলে না? নোট বলে খাতায় লিখে রাখো,
কোনো রিঅ্যাকশন, যে কোনো রিঅ্যাকশন হতে পারে, যে কোনো রিঅ্যাকশনের যে স্টেপে ইন্টারমিডিয়েট তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের আরডিএস স্টেপ। এখানে আমাদের তাহলে কোনটা আরডিএস স্টেপ হবে? SN1 স্টেপ 1 না স্টেপ 2? দেখো স্টেপ 1 এ কি আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, আর কার্বোক্যাটায়ন কি একটা ইন্টারমিডিয়েট, তার মানে স্টেপ 1টা হচ্ছে আমাদের কাছে আরডিএস স্টেপ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আরডিএস, বুঝলে? তাহলে কোনটা ইন্টারমিডিয়েট হবে, মানে কোনটা আরডিএস স্টেপ হবে, যেটা স্টেপ 1, বোঝা গেল? আচ্ছা, নেক্সট 3 নাম্বার দেখো কি লেখা আছে, যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, অবশ্যই এটা আমাদের ফার্স্ট অর্ডার কাইনেটিক্স বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হবে। নাম্বার 4 দেখো কি বলা আছে, স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। এই কথাটা ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে লিখে রাখো। আমাদের কি করতে হবে? স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। ওই কারণে কিন্তু আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট, যদি কোথাও ধরে নাও স্টেবল নেই, কোথাও ধরে নাও স্টেবল নেই, তাহলে আমাকে কি করতে হবে? স্টেবল বানাতে হবে। তার জন্য আমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। কি করে করতে হবে সেটা একটু পরে আসছি, ঠিক আছে? পয়েন্টগুলো আগে পরপর করে লিখে নাও। 5 নাম্বার দেখো কি বলা আছে, অ্যালকাইল হ্যালাইডের নেচারের উপর ডিপেন্ড করবে। অ্যালকাইল হ্যালাইডের নেচারের উপর মনে রাখবে, অ্যালকাইল হ্যালাইড কি 3 ডিগ্রি যদি হয়, 3 ডিগ্রি মানে ওর সাথে সরাসরি 3টে কার্বন কানেক্ট আছে, যদি 2 ডিগ্রি হয় এন্ড 1 ডিগ্রি হয়, এই সিকোয়েন্সটা যদি মেইনটেইন করে তাহলে সেটা কিন্তু SN1 ভালো দেখাবে। মানে 3 ডিগ্রি হলে খুব ভালো SN1 হবে, 2 ডিগ্রি হলে মোটামুটি, 1 ডিগ্রি হলে একটু কম খারাপ হবে, বুঝা গেল? 3 ডিগ্রি হলে তুমি খুব ফাটাফাটি SN1 প্রোডাক্ট পাবে। দেখো, বুঝলে? আচ্ছা, নেক্সট আসছি 6 নাম্বার। দেখো কি বলেছে, SN1 হচ্ছে এক্সোথার্মিক ইন নেচার, এটা লিখে রাখো, এক্সোথার্মিক ইন নেচার, ঠিক আছে? অর্থাৎ ডেল এইচ কি হবে? লেস দেন 0 হবে। আচ্ছা, নেক্সট 7 নাম্বার লেখো, এটাকেও মার্ক করে রাখো। 7 নাম্বার পয়েন্টটাকে ডাবল স্টার দিয়ে রাখো, এটা তোমার খুব কাজে লাগবে এলিমিনেশন যখন করাবো, কারণ SN1 U1 অনেকটা সেম সেম, মানে যমজ ভাই বোনের মতন। এই পয়েন্টগুলো একটু যেগুলো মার্ক করতে বলছি সেগুলো কিন্তু ঠিক মতন মার্ক করে রাখো, তোমার কাজের জন্যই বলছি। কি SN1 দেখো লো টেম্পারেচারে ভালো হয়, কোন টেম্পারেচারে? লো টেম্পারেচারে ভালো হয়। 8 নাম্বার দেখো কি পয়েন্ট আছে, পোলার প্রোটিক সলভেন্ট হতে হবে। কি হতে হবে? পোলার প্রোটিক। কি জিনিস স্যার পোলার প্রোটিক? দেখো পয়েন্ট করো, পোলার প্রোটিক, পোলার প্রোটিক মনে রাখবে। পোলার প্রতীক হচ্ছে, পোল মানে কি? সন্ধি বিচ্ছেদ করো, পোল, পোলার মানে পোল থেকে এসছে, পোল মানে হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে? আমরা পড়েছি ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল সাউথ পোল, তাই না? ঠিক সেরকম এলিমেন্টস এর ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস, এটাকে আমরা বলছি পোলার। অর্থাৎ যে সাবস্টেন্স বা যে কম্পাউন্ড যাই বলি না কেন, যেটা প্লাস মাইনাসে ভাঙতে পারবে সেটা হচ্ছে পোলার। আর প্রোটিক কথার অর্থ হচ্ছে যে প্রোটন মানে এইচ প্লাস ডোনেট করতে পারে, যে প্রোটন দিতে পারে বা এইচ প্লাস দিতে পারে, তাকে বলা হয় প্রোটিক। প্রোটনকেই আমরা এইচ প্লাস বলে থাকি, ঠিক আছে? তাই পোলার প্রোটিকের মানেটা কি? যে প্লাস মাইনাসে ভাঙতে পারবে এবং যে এইচ প্লাস দিতে পারবে সেই হচ্ছে পোলার প্রোটিক। যেমন ধরে নাও ওয়াটার, বলা হলো ওয়াটার মানে জল, জল তো সলভেন্ট, তরল হিসেবে ইউজ করা হয়। তো জলটা কি পোলার প্রোটিক না পোলার প্রোটিক না? কি করে বলবো? তো জলকে ফার্স্টে দেখো, জলকে তুমি দেখো এইচ প্লাস ও এইচ মাইনাসে ভাঙতে পারছো? অবশ্যই হ্যাঁ স্যার আমরা পারছি, এইচ প্লাস ও এইচ মাইনাস, মানে প্লাস মাইনাসে ভাঙছে। এবার দেখো ওর কাছে এইচ প্লাস আছে, তার মানে ও দিতে পারবে, যার কাছে আছে সে তো দিতে পারবে অবশ্যই। এবার জলটা কি হচ্ছে? একটা পোলার প্রোটিক সলভেন্ট, ক্লিয়ার হলো? এবার ধরে নাও তোমাকে দিল অ্যাসিটোন, অ্যাসিটোন ধরে নাও CH3 C ডবল বন্ড ও CH3, অথবা তোমাকে দিল ইথার, ইথার CH3 ও CH3, বলো ইথার কি পোলার প্রোটিক না পোলার অ্যাপ্রোটিক? পোলার প্রোটিক হবে না পোলার অ্যাপ্রোটিক হবে বলো? তো দেখো ইথারকে তুমি ভাঙতে পারবে, এখান থেকে ধরে নাও ভেঙে দাও, তাহলে কি হবে? CH3 O মাইনাস হয়ে যাচ্ছে আর একটা CH3 প্লাস, ঠিক আছে? ধরে নাও তুমি এভাবে ভাঙলে, প্লাস মাইনাসে ভেঙেছে, কিন্তু এদের কাছে কি এক্সট্রা করে H প্লাস তৈরি হয়েছে যে দিতে পারবে? না, হয়নি। তার মানে এখানে কিন্তু ইথার যেটা সেটা কিন্তু পোলার প্রোটিক না। অ্যাসিটন দেখো, অ্যাসিটন কি পোলার প্রোটিক? তো দেখো এখানে ভাঙতে পারলো, ভাঙতে পারলো। একটা কথা মনে রাখবে, স্যার আমি কি করে ভাঙবো, কি করে বুঝবো? তো মনে রাখবে, যদি কারোর কাছে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, তাহলে কিন্তু সেই দিকে শিফট হয়। তোমরা নিশ্চয়ই জানো যে ইলেকট্রোনেগেটিভ কি করে? বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানার চেষ্টা করে, বা সেই হিসেবে কি করে? ও নেগেটিভ পজিটিভ জেনারেট করতে পারে, তাই না? এখানে অপশন কি? মোর ইলেকট্রোনেগেটিভ টেনে নিল, তাহলে ওর মাথাতে কি হবে? মাইনাস বা ডেল্টা মাইনাস, তাই বলি না কেন, আর কার্বনের মাথায় কি প্লাস হয়ে গেল। তো দেখো প্লাস মাইনাস জেনারেট হয়ে গেছে, তার মানে এটা পোলার। কিন্তু প্রোটিক বলতে পারবো কি? প্রোটিক মানে কি? প্রোটন দিতে পারবে। এখানে কি এইচ প্লাস তৈরি হয়েছে কোথাও? হয়নি। তার মানে অ্যাসিটনও কিন্তু পোলার প্রোটিক না। বুঝলে কি বুঝলে না? পোলার প্রোটিক চিনতে পারবে। পোলার প্রোটিক কি করে হবে? যারা প্লাস মাইনাসে ভাঙতে পারবে এবং এইচ প্লাস দিতে পারবে বা এইচ প্লাস তৈরি করতে পারবে, তারাই কিন্তু পোলার প্রোটিক। তো SN1 হতে গেলে তোমাকে পোলার প্রোটিক হতে হবে, পোলার প্রোটিক হতে হবে, বোঝা গেল? 9 নাম্বার দেখো কি বলেছি, গুড লিভিং গ্রুপ। অবশ্যই গুড লিভিং গ্রুপ। গুড লিভিং গ্রুপ আমি চিনবো কি করে? তখন আপনি বলতে গিয়ে বললেন না, তাই তো? এটা তো মনে কোশ্চেন হচ্ছে। দেখো গুড লিভিং গ্রুপ হতে গেলে, দেখো এখানে বলেছি গুড লিভিং গ্রুপ কি করে চিনবো। মনে রাখবে, গুড লিভিং গ্রুপ হতে গেলে ওর মধ্যে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার থাকতে হবে। কি থাকতে হবে? ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার, মানে খুব ভালো ইলেকট্রোনেগেটিভ সেটা বলছি না, ওই জন্য ইলেকট্রন নিতে পারে, ঠিক আছে? এন্ড নাম্বার 2 কি বলেছে দেখো, পর্যাপ্ত পরিমাণে স্পেস মানে ভ্যাকেন্ট স্পেস থাকতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি বয়স্ক লোকটাকে বলে দিলে, ঠিক আছে, ওকে যেন ও যেন টাকা নেওয়ার টেন্ডেন্সি ওর মধ্যে থাকে, যেন টাকাটা নিতে পারে, ঠিক আছে? আর নাম্বার 2 যেন টাকাটা নিয়ে রাখতে পারে, যেন ওর ব্যাংক থাকে একটা, ঠিক আছে, ঠিকঠাক একটা ব্যাংক থাকে, তাহলে কি বলবো? ও গুড লিভিং গ্রুপ, ও ভালো বেরোতে পারবে, ঠিক মতন বেরিয়ে যেতে পারবে, বোঝা গেল? তাই গুড লিভিং গ্রুপ চিনবো কি করে? নাম্বার 1, যে হবে তার কাছে যেন ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার সামান্য পরিমাণে হলেও থাকে। আর নাম্বার 2, সে যেন ওই ইলেকট্রনটাকে নিয়ে যেন রাখতে পারে। তুমি বন্ধুকে বাড়িতে নিয়ে যাচ্ছ, চ ভাই তুই আজকে আমার সাথে থাকবি আমাদের বাড়িতে, গিয়ে দেখছো হ্যাঁ সব ঘর তোমার ব্লক হয়ে আছে, একটা ঘর ফাঁকা নেই, তো কি বলবে? যা তুই বাড়ি চলে যা। তাহলে অমনটা করলে হবে না কিন্তু, তুমি বন্ধুকে নিয়ে যাচ্ছ, ওখানে রাখার কিন্তু ব্যবস্থা করতে হবে, বুঝা গেল? তাহলে কিন্তু তুমি গুড লিভিং গ্রুপ। বুঝলে বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার? আচ্ছা, তাহলে গুড লিভিং গ্রুপ বোঝা গেল। আচ্ছা,
গুড লিভিং গ্রুপ হতে হবে। আর নেক্সট দেখো কি বলেছে, উইক নিউক্লিওফাইল। এখানে যেগুলো আমরা ইউজ করি নরমালি উইক নিউক্লিওফাইল ইউজ করি। SN1 এর ক্ষেত্রে কি ইউজ করি? উইক নিউক্লিওফাইল ইউজ করি। হয়েছে? এতটুকু ক্লিয়ার? কোনো সমস্যা নেই? আচ্ছা নেক্সট দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি। এখানে কি 2 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। স্টিরিওকেমিস্ট্রিটা কি? স্টিরিওকেমিস্ট্রি হচ্ছে আমরা কি করে দেখবো ওকে, মানে 3D তে 3 ডাইমেনশনালে প্রোডাক্টটাকে কি করে দেখতে হয়। ঠিক আছে? তো টেনশন নেওয়ার কিছু নেই, এখনই বলে দিচ্ছি। তো স্টিরিওকেমিস্ট্রি বলতে এখানে আমাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে রিঅ্যাকশনটা লাস্ট করেছি ওটাকে নিয়ে আলোচনা করি। ঠিক আছে? তৈরি হয়েছিল স্টেপ 1 এ এই জিনিসটা। তাই তো? আমরা এখন দেখছি স্টিরিওকেমিস্ট্রি। মন দিয়ে দেখো। এটা তো তোমরা আমাকে বলো যে এখানে যে সেন্ট্রালে কার্বন বসে আছে, কার্বনের, তোমরা আমাকে বলো এখানে যে সেন্ট্রালে কার্বন বসে আছে তার হাইব্রিডাইজেশন কি হবে? কি হবে বলো? হাইব্রিডাইজেশন দেখতে হয় কি করে? আমরা বলেছিলাম যে যদি sp3 হয়, মানে 4টে যদি সিগমা বন্ড থাকে, মিলিয়ে দেখা হয় হাইব্রিডাইজেশন জেড সমান সমান সিগমা প্লাস লোন পেয়ার কাউন্ট করে, তাই না? যদি 4 হয়, সিগমা প্লাস লোন পেয়ার মিলিয়ে যদি জেড এর মান যদি 4 হয় তাহলে হয়ে যাবে sp3, তাই না? তো যদি কার্বনের 4টে হাত হয়, 4টে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? sp3। ঠিক আছে? তো তুমি এখানে দেখো কার্বনের তো লোন পেয়ার হয় না, তো লোন পেয়ার নিয়ে আর গল্প করছি না এখানে। লোন পেয়ার আসার তো কোনো চান্সই নেই। তো এখানে দেখো এই কার্বনটার কতগুলো সিঙ্গেল বন্ড আছে? তো দেখো 3টে, 1 2 এন্ড 3, তাই না? তাহলে কি হবে? যদি 4টে হয় তাহলে sp3, যদি 3টে হয় তাহলে sp2। কি হবে তাহলে হাইব্রিডেশনটা? sp2। আর sp2 হলে মনে রাখবে স্ট্রাকচারটা কেমন হয়? প্ল্যানার স্ট্রাকচার হয়। মানে এরকম প্লেনে আছে। ঠিক আছে? তুমি এরকম প্লেন বরাবর আছে ধরে নাও। মানে ধরো ফোনটা এটা এই প্লেন বরাবর আছে। ক্লিয়ার? প্ল্যানার স্ট্রাকচার। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখতে পারি? এটাকে এইভাবে লিখতে পারি CH3, এই একটা, এখানে একটা CH3 চলে এসেছে, এখানে একটা CH3 চলে এসেছে। এবার দেখো মাঝের যে কার্বনটা আছে ওটা একটা হাত দেখো ফাঁকা আছে, মানে একটা হাত কম আছে। কম আছে মানে কি? ওর কাছে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে। ফাঁকা ঘর বসে আছে। বোঝা গেল? হাত কম মানে ওর কাছে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, ফাঁকা হাত আছে। ক্লিয়ার? তার মানে এরপরে যে ইলেকট্রনটা নেবে তাহলে ওই ফাঁকা ঘরগুলোতে নিতে পারবে। এটা গেল স্টেপ 1 এর গল্প। এবার স্টেপ 2 তে তুমি কি করছিলে? একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করছিলে। এখানে OH মাইনাস দিয়ে অ্যাটাক করছিলে। তাই না? OH মাইনাস দিয়ে তুমি অ্যাটাক করছিলে। এবার খেয়াল করে দেখো যদি কোনো একটা জিনিস এরকম প্লেন বরাবর থাকে, এবার তুমি ওকে অ্যাটাক করবে। সামনে দিয়ে তো আর পেছন দিয়ে তো অ্যাটাক করতে পারছো না। কারণ সামনে CH3 বসে আছে, দুটো পেছনে দুটো CH3 বসে আছে। তো তোমাকে আইদার উপর দিয়ে অ্যাটাক করতে হবে আর নইলে নিচ দিয়ে অ্যাটাক করতে হবে। বুঝা গেল? তার মানে এইখানে যে আমরা OH মাইনাস দিয়ে অ্যাটাকটা করব, OH মাইনাস দিয়ে যে অ্যাটাকটা করব আইদার উপর দিয়ে অ্যাটাকটা হবে, মানে প্লেনের উপর দিয়ে, অথবা প্লেনের নিচ বরাবর অ্যাটাকটা হবে। বোঝা গেল? তাহলে দুটো পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে, হয় উপর দিয়ে অ্যাটাক হবে নইলে নিচ দিয়ে অ্যাটাক হবে। ঠিক আছে? যদি আমি উপর দিয়ে অ্যাটাক করি তাহলে কি হবে প্রোডাক্টটা? যদি উপর দিয়ে আমি অ্যাটাক করতে চাই তাহলে আমার প্রোডাক্টটা কি হবে? ধরে নাও এইরকম আছে, এইরকম আছে, তাহলে উপরে ওইসটা অ্যাড হবে, তাই না? আর যদি নিচ দিয়ে অ্যাটাক করতে চাই তাহলে কি হবে? যদি নিচ দিয়ে অ্যাটাক করতে চাই তাহলে কি হবে? তাহলে এই আছে আর নিচের দিকে তাহলে ওই অ্যাড হবে। দেখো বুঝতে পারছো কি পারছো না? তাহলে দুটো পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে ২ ধরনের প্রোডাক্ট তৈরি হয়। কথাটা বুঝলে কি বুঝলে না? তাহলে SN1 এ কি হবে? তোমার ২ ধরনের প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে? এই দেখো এটাই লেখা আছে স্টিরিওকেমিস্ট্রিতে ২ ধরনের প্রোডাক্ট তৈরি হয়। যেহেতু এখানে কার্বোক্যাটায়নে কি হয়? sp2 হাইব্রিডাইজড প্ল্যানার স্ট্রাকচার হয়। এখানে তাহলে আপকামিং নিউক্লিওফাইল যেটা সেকেন্ড স্টেপে আমাদের যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, আইদার সেটা উপর দিয়ে অ্যাটাক করতে পারে নাহলে নিচ দিয়ে অ্যাটাক করতে পারে। তো যদি উপর দিয়ে অ্যাটাক করে বা নিচ দিয়ে অ্যাটাক করে তাহলে যে দুটো প্রোডাক্ট হয় তাদের মধ্যে একটা নাম হচ্ছে ইনভার্সন, একটাকে বলা হয় রিটেনশন। বললাম যে ২ ধরনের প্রোডাক্টের পসিবিলিটি আছে, একটাকে আমরা নাম বলি ইনভার্সন, একটাকে বলি রিটেনশন। ঠিক আছে? কাকে বলি ইনভার্সন কি জিনিস আর রিটেনশন কি জিনিস? বলা হয় এখানে যে লিভিং গ্রুপ যেই দিক থেকে বেরিয়েছে যদি তার অপোজিটে অ্যাটাকটা হয়, লিভিং গ্রুপ যেই দিক থেকে বেরিয়েছে তার অপোজিট দিক থেকে যদি অ্যাটাকটা হয় তাকে আমরা বলি ইনভার্সন। ইনভার্স মানে কি? উল্টোটা, তাই না? তাহলে লিভিং গ্রুপ যেই দিক থেকে বেরিয়েছে, ধর লিভিং গ্রুপ এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে তুমি যদি ব্যাক সাইড থেকে অ্যাটাকটা করো তাকে আমরা বলবো ইনভার্সন। আর রিটেনশন কি? লিভিং গ্রুপ যেদিক থেকে বেরোচ্ছে যদি সেই দিকে গিয়ে অ্যাটাকটা হয়, লিভিং গ্রুপ যেদিক থেকে বেরোচ্ছে যদি সেই দিকে গিয়ে অ্যাটাকটা হয় তাকে আমরা বলবো রিটেনশন। ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে জিনিসটা ভালো হবে, তাই না? যেমন ধরে নাও এই আছে, ঠিক আছে? তোমার ধরে নাও এখানে লিভিং গ্রুপটা ছিল, হলো? এবার নিউক্লিওফাইল, এবার লিভিং গ্রুপ তো তোমার আগে বেরিয়ে যাবে, লিভিং গ্রুপ তোমার আগে বেরিয়ে যাবে, তাই না? স্টেপ 1 এ তো লিভিং গ্রুপটা বের করতে হবে। লিভিং গ্রুপটা তোমার ছিল এই দিকটাতে, ঠিক আছে? এবার তুমি যদি ওর অপোজিট দিক থেকে গিয়ে অ্যাটাকটা করো, ঠিক আছে? তার মানে লিভিং গ্রুপটা তো এদিকে বেরিয়ে গেছে, তুমি যার অপোজিট দিক থেকে অ্যাটাকটা গিয়ে করেছো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? জিনিসটা তো তোমার এইরকম তৈরি হচ্ছে নিউক্লিওফাইলটা, তাই না? তো যেহেতু অপোজিট দিক থেকে গিয়ে অ্যাটাকটা হচ্ছে, তোমার এখানটায় ছিল এটা, তাই না? তাহলে এইটাকে আমরা কি বলবো? ইনভার্সন প্রোডাক্ট, ভার্সন প্রোডাক্ট। বুঝলে? আর ধরে নাও যদি লিভিং গ্রুপ তোমার এইদিকে ছিল, তাই তো? এবার নিউক্লিওফাইল দিয়ে তুমি অ্যাটাকটা করবে ধরো এইদিকে, লিভিং গ্রুপ এখানে ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপ বের করতে হবে, তাই তো? আর তুমি সেম ডিরেকশনে গিয়ে অ্যাটাকটা করছো, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা কি তৈরি হবে? এই তাহলে উপরের দিকে নিউক্লিওফাইলটা অ্যাড হচ্ছে, তাহলে এইটাকে আমরা কি বলছি? রিটেনশন। ঠিক আছে? উল্টো দিক থেকে অ্যাটাক করলে ইনভার্সন, সেম সাইডে অ্যাটাক করলে রিটেনশন। ঠিক আছে? আচ্ছা,
যেহেতু দুটো প্রোডাক্ট এই ইনভার্সন এবং রিটেনশন, যেহেতু এই দুটো প্রোডাক্টই একসাথে তৈরি হয় SN1 এ, তাই এটাকে আমরা বলে থাকি রেসিমিক মিক্সচার বা রেসিমাইজেশন। মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। কি বললাম? রেসিমিক মিক্সচার বা রেসিমাইজেশন। অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু যে রেসিমাইজেশন কোথায় দেখা যায়, SN1, SN2, E1, E2 কিসে দেখা যায়? তাহলে আমরা কিন্তু অবশ্যই বলবো SN1 রিঅ্যাকশনে কিন্তু আমাদের রেসিমাইজেশন দেখা যায়। তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই দেখে রাখবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো লেখানো হলো। হলো? তাহলে স্টিরিওকেমিস্ট্রিটা আশা করি বোঝা গেছে, খাতায় নোট ডাউন করে নিয়েছো, ঠিক আছে? গুড লিভিং গ্রুপ কি করে হবে। এবার এখানে দেখো একটা নোট লেখা আছে, নোটটা একবার ভালো করে পড়ে নাও। যদি কাইরাল কার্বন না থাকে তবে কিন্তু রিটেনশনটা মেজর প্রোডাক্ট হবে। আমরা এখনই দেখলাম যে একটা হয় ইনভার্সন, একটা হয় রিটেনশন, তাই না? একটা হয় ইনভার্সন প্রোডাক্ট, একটা হয় রিটেনশন প্রোডাক্ট, ঠিক আছে? আর দুটো যেহেতু একসাথে তৈরি হয় সেই কারণে আমরা কি বলি রেসিমিক মিক্সচার বা রেসিমাইজেশন, তাই তো? এখানে একটা কথা মনে রাখবে, যদি সিস্টেমে কাইরাল কার্বন থাকে, যদি সিস্টেমে কাইরাল কার্বন থাকে, কাইরাল কার্বন কি জিনিস এটা তো জানি না। আচ্ছা দেখো, কাইরাল কার্বন মানে কোনো কার্বনের কত চারটা হাত হয়। যদি কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ থাকে, যেমন ধরে নাও এখানে আছে CH3, এখানে ধরে নাও আছে হাইড্রোজেন, এখানে ধরে নাও আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, মানে চার হাতে দেখো চারটা আলাদা গ্রুপ আছে। যদি এইরকম কার্বন হয় ওটাকে আমরা বলি কাইরাল কার্বন। কি বলি? কাইরাল কার্বন। লেখার সময় চাইরাল, উচ্চারণটা করবো কাইরাল, ঠিক আছে? কাইরাল কার্বন হয়, তাহলে কিন্তু তোমার রেসিমিক মিক্সচার তৈরি হবে। তাহলে কি দুটোই হবে। তুমি আগে দেখে নিলে যে তোমার কার্বন যেটা আছে সেখানে চার হাত চারটে গ্রুপ আছে, ঠিক আছে? তার মানে এটা চোখ বন্ধ করে বা প্রোডাক্ট আঁকানোর সময় তুমি দেখে নিলে যে হ্যাঁ রেসিমিক কাইরাল কার্বন আছে, তার মানে এখানে কিন্তু দুটো প্রোডাক্টই আঁকাতে হবে। ইনভার্সনটাও তোমাকে দেখাতে হবে, রিটেনশনটাও দেখাতে হবে। আচ্ছা ধরে নাও কাইরাল কার্বন হলো না, কোনো কোনো দুটো হাতে তোমার সেম গ্রুপ, ধরে নাও এখানেও হাইড্রোজেন আছে এখানেও আছে, তাহলে এটা কাইরাল কার্বন হবে না। যদি এইরকম হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ইনভার্সন প্রোডাক্টটা তখন মেজর প্রোডাক্ট হয়ে যাবে। তখন কোনটা হবে? ইনভার্সনটা তোমার মেজর প্রোডাক্ট হয়ে যাবে, কারণ স্টেরিক ফ্যাক্টরস বলেও আমরা কিছু জানি যে স্টেরিক হিন্ড্রেন্স হয়, তাই না? দেখো পুরো SN1 কি ক্লিয়ার হয়েছে? হয়েছে। আচ্ছা আর কয়েকটা পয়েন্ট বলে দিই, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো লিখে ফেলো ফ্যাক্টরস বলে। ফ্যাক্টরস, ফ্যাক্টরস এখানে আমাদের দেখতে হয়। তাহলে নাম্বার 1 দিয়ে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু আগে বললাম যে এখানে অ্যালকাইল গ্রুপ যেটা হবে সেটা হবে স্টেবল, মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে? তো ধরে নাও এরকম দিয়েছে, ধরে নাও এরকম দিয়েছে তোমাকে, এখানে ধরে নাও আই দিয়েছে, একটা ধরে নাও তোমাকে দিয়েছে হাইড্রোজেন দিয়ে দিয়েছে, ধরো তোমাকে দিয়ে দিয়েছে এই দিয়েছে। তোমাকে বললো যে কোথায় কোথায় SN1 ভালো হবে, কোথায় SN1 ভালো হবে, কি বলবে বলো? তাহলে আমাকে কি দেখতে হবে? আগে লিভিং গ্রুপ বের করব, কার্বোক্যাটায়ন তৈরি করব, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখবো, ঠিক আছে? কার্বোক্যাটায়নের কি দেখতে হবে? স্টেবিলিটি দেখতে হবে। আমি লিভিং গ্রুপ বের করলাম, এখানেও বের করলাম, এখানেও লিভিং গ্রুপ বের করলাম, তাহলে এই কার্বনের মাথায় কি হবে? প্লাস, এই কার্বনের মাথায় হয়ে যাবে প্লাস, এই কার্বনের মাথায় হয়ে যাচ্ছে প্লাস। এবার কার্বনের মাথায় প্লাস মানেটা কি? ইলেকট্রনের ঘাটতি আছে। তার মানে আমরা কি জানি, আশা করি আমি ধরে নিচ্ছি তোমরা বেসিক অর্গানিক জেনে এসছো, ইন্ডাকটিভ, রেজোনেন্স, হাইপার, এগুলো সব জেনে এসছো, ঠিক আছে? যদি না প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাও, আমি নাহলে সেগুলো ডিটেলসে পরে আলোচনা করে দিচ্ছি। তো ধরে নিচ্ছি আমি তোমরা এগুলো জানো। তো এখানে দেখো CH3 কি দেখায়? প্লাস আই এফেক্ট দেখায়, আমরা জানি, তাই না? ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি রাখে। তো এই মাঝের যে কার্বনটা আছে ওর কাছে তো প্লাস হয়ে গেছে, মানে ওর কাছে প্লাস মানে কি ইলেকট্রন কমে গেছে, ইলেকট্রন নেই ওর কাছে, কম আছে। তো ও কি করবে? কারোর কাছ থেকে নেওয়ার চিন্তা ভাবনা করবে। তো ওর সঙ্গে দেখো কে যুক্ত আছে, কারা যুক্ত আছে, দেওয়ার মতন লোক যুক্ত আছে না নেওয়ার মতন, ঠিক আছে? তো এখানে যারা আছে CH3 তারা কি সবাই দেওয়ার মতন আছে। তাহলে তিনজন মিলে ওকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে ওর তো মানে টেনশনই নেই, তিনজন মিলে ওকে দিচ্ছে, তাড়াতাড়ি ও ফিল আপ হয়ে যাবে। এবার পাশেরটাতে দেখো দুজন মিলে ওকে দিচ্ছে, আর এখানে তো ওকে দেওয়ার তো কেউই নেই, ঠিক আছে? আয়োডিন তো বেরিয়ে গেছে, ওকে কেউই নেই, হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেন উল্টো সামান্য একটু হলেও মাইনাস আই এফেক্ট দেখায়, না চিন্তা ভাবনা করে, ঠিক আছে? তাহলে তোমার কি মনে হয় কে বেশি স্টেবল হবে? তো অবশ্যই এখানে তিনজন মিলে ওকে দিচ্ছে, তার মানে এই কার্বনটা কি হবে? তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে। মাঝের যে কার্বনটা আছে সে কি হবে? তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে, বা আমরা বলতে পারি কার্বোক্যাটায়নটা খুব তাড়াতাড়ি স্টেবল হবে। তাহলে এই হচ্ছে সব থেকে বেশি স্টেবল হবে। তারপরে 2 নাম্বারটা, সবার লাস্টে 1 নাম্বারটা। তোমার কি মনে হয় কে SN1 ভালো দেখাবে? 1 নাম্বারটা সব থেকে ভালো SN1 দেখাবে। দেখো বুঝলে ব্যাপারটা? তো সবসময় যে ইন্ডাকটিভ দিয়ে ভাববে তার কোনো মানে নেই। আমরা কি জানি? কেউ যদি অ্যারোমেটিক হয় সে সব থেকে ভালো স্টেবল হয়। দেন কেউ যদি রেজোনেন্স দেখায় সে তো তারপরে ভালো স্টেবল হয়। তারপরে কেউ যদি হাইপার কনজুগেশন দেখায় সবার লাস্টে ইন্ডাকটিভ। হলো? আরেকটা চলো করি। আরেকটা কোয়েশ্চেন দেখো। দেখো তোমাকে বলা হলো এই দুটোর মধ্যে কে ভালো SN1 দেখাবে? কে ভালো SN1 দেখাবে? তাহলে আমাকে কি দেখতে হবে? আমরা কন্ডিশন গুলো কি দেখেছিলাম যে আমাকে লিভিং গ্রুপ বের করতে হবে কার্বোক্যাটায়ন, আর কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হবে তত ভালো SN1 দেখাবে। তার মানে এখান থেকে C বেরিয়ে গেল, এখান থেকে লিভিং গ্রুপ তুমি বের করে নিয়েছো, তাহলে এই কার্বনের মাথায় হবে প্লাস, এখানে এই কার্বনের মাথায় হবে প্লাস, ঠিক আছে? তো এটা খেয়াল করে দেখো, এটা কি আছে? 2 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, ইন্ডাকটিভ প্লাস হাইপার কনজুগেশনও দেখাবে, তাই না? আচ্ছা যাই হোক, ইন্ডাকটিভ আছে, হাইপার কনজুগেশন, তুমি বলতে পারো যে স্যার আমি হাইপার জানি, এখানে হাইপার দিয়ে হচ্ছে 6টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে। আচ্ছা ঠিক আছে আমি মানছি। তুমি এখানে খেয়াল করে দেখো এখানে কি হতে পারে? পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ। আমরা কি জানি কনজুগেশন মানেটা কি? পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ যদি পরপর থাকে, অথবা পাই বন্ড মানে ডাবল বন্ড মানে পাই বন্ড সিগমা বন্ড নেগেটিভ, অথবা পাই বন্ড সিগমা বন্ড লোন পেয়ার, অথবা পাই সিগমা পাই, এগুলো হচ্ছে সব কনজুগেশন। যদি এগুলো থাকে তাহলে সেখানে কি রেজোনেন্স হবে, তার মানে এখানে কি রেজোনেন্স পসিবিলিটি আছে। তার মানে কি প্লাসটা বা ইলেকট্রনগুলো কি হচ্ছে ডিলোকালাইজড হচ্ছে। এই কথাটা আমরা ইউজ করে থাকি, ডিলোকালাইজড মানে মুভমেন্ট করছে,
মুভমেন্ট করছে, ঠিক আছে? তাহলে কে জিতলো? এখানে রেজোনেন্স হচ্ছে, এই কিন্তু তাহলে জিতে গেল। যত এই হাইপার দেখাক, ইন্ডাকটিভ দেখাক, এই কিন্তু আর জিততে পারবে না, কারণ রেজোনেন্স সবার আগে, ডন হই, ঠিক আছে? ডিওজি না, ডিওএন। ক্লিয়ার? তাহলে কিন্তু রেজোনেন্সটা কিন্তু অলওয়েজ আগে প্রায়োরিটি পাবে। তার মানে আমরা কি শিখলাম আমরা এখান থেকে? যে আমাকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন দেখতে হবে। সে রেজোনেন্স দিয়ে হচ্ছে না ইন্ডাকটিভ হচ্ছে না হাইপার দিয়ে হচ্ছে, সেটা আমাকে দেখে তারপরে তার ভিত্তিতে আমাকে অ্যান্সারটা বলতে হবে কিন্তু। বোঝা গেল কি গেল না? হয়েছে? নেক্সট আসবে নেচার অফ লিভিং গ্রুপ। নেচার অফ এলজি, ঠিক আছে? লিভিং গ্রুপ কে ভালো কে খারাপ? চলো আমি দিয়ে দিচ্ছি কোশ্চেনটা, নাও। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। তো এখানটা কি আছে মনে রাখবে, হ্যালোজেন যারা হয় তারা ভালো লিভিং গ্রুপ হয়। মানে বাকিদের তুলনায় হ্যালোজেন যারা হবে তারা লিভিং গ্রুপ ভালো হবে। আরেকটা কথা মনে রাখবো, যত বড় গ্রুপ হবে তত ভালো লিভিং গ্রুপ। তাহলে এই দুটো পয়েন্ট মনে রাখবে। না তোমাকে সবগুলো হ্যালোজেনই দিয়ে দিয়েছে, এবার তুমি কি করে কম্পেয়ার করবে যে কে ভালো লিভিং গ্রুপ হবে, 1 2 না 3? তো মনে রাখবে, আমি পরের পয়েন্টটা কি বললাম, যত বড় গ্রুপ হবে তত ভালো লিভিং গ্রুপ, তাই না? তো এদের মধ্যে থেকে বড় কে? আমরা কি জানি উপর থেকে নিচে আসছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? তো এদের মধ্যে বড় কে? আয়োডিনের আকার, কারণ আমরা জানি ডাউন দ্য গ্রুপ আসলে কি সাইজ বড় হয়। সাইজ বড় হলে কি হবে, ওর বন্ড লেন্থটাও বড় হবে। ভালো করে বুঝবে, সাইজ যদি বড় হয় তাহলে ওর হাতটাও তো বড়। একটা ছোট বাচ্চার হাত আর একটা তোমার হাত, কার হাত বড়? অবশ্যই তোমার হাতটা বড়। এবার যার হাত বড় হবে, তার মানে যার বন্ধন দৈর্ঘ্য বড় হবে, তার বন্ধন বিভাজন শক্তি কি হবে, ইজিলি ব্রেক করবে, অতটাও বেশি হবে না। তার মানে ইজিলি এখান থেকে ব্রেক করতে পারবে, তার মানে আই মাইনাস কি ইজিলি বের করে দিতে পারবে কান ধরে। বোঝা গেল? তার মানে সে তত কি হবে, ভালো লিভিং গ্রুপ হবে। বুঝলে না বুঝলে না? এর মেন দুটো পয়েন্ট, একটা হচ্ছে তোমার মধ্যে যেন ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার থাকে, এন্ড নাম্বার 2 তুমি যেন যথেষ্ট, তোমার মধ্যে যথেষ্ট স্পেস থাকে, মানে ভ্যাকেন্ট স্পেস থাকে। এই দুটো নেচার থাকলে তুমি ভালো লিভিং গ্রুপ। বোঝা গেল? লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সলভেন্ট। সলভেন্টটা কেমন হতে হবে আমরা এখনই দেখলাম, পোলার প্রোটিক সলভেন্ট হতে হবে। পোলার প্রোটিক কারা? যারা প্লাস মাইনাসে ভাঙতে পারবে এবং যাদের প্লাস মাইনাস ভাঙার পর যারা এইচ প্লাস তৈরি করছে, মানে এইচ প্লাস দিতে পারবে যারা, তারা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। তো দু চারটে এক্সাম্পল লিখে রাখো, যেমন হতে পারে ওয়াটার হতে পারে, তাই না? একটু আগে দেখলাম। আর কি হতে পারে, ধরো অ্যালকোহল, আরওএইচ, সেটা মিথাইল হোক ইথাইল হোক। দেখো আরওএইচ কি এখান থেকে ভাঙলো, তাই না? কি তৈরি হবে, CH3 ও মাইনাস আর একটা এইচ প্লাস, আর এইচ প্লাস তো দিতে পারবে। মানে কি অ্যালকোহল, যত ধরনের অ্যালকোহল আছে ওরা সবাই কি পোলার প্রোটিক হবে। তারপরে অ্যাসিড হতে পারে CH3COOH, তাই কি না? যত ধরনের অ্যাসিড আছে, তো এরা সবাই কিন্তু পোলার প্রোটিক সলভেন্ট। ক্লিয়ার হলো? বুঝলে কি বুঝলে না? তাহলে এই তো গল্প, এগুলোই আছে SN1 এর। আমি তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, ট্রাই করো একটু। আচ্ছা দেখো, এই একটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে বলেছে এদের মধ্যে কে ভালো SN1 দেখাবে, ঠিক আছে? তো তোমরা এই ক্লাসটা করার পর কিন্তু তোমাদের যে বইটা আছে ক্লাস 12 এর, সেই বইয়ের চ্যাপ্টারের শেষের দিকে চলে যাবে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন, সেখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। তোমরা নিজেরা ট্রাই করবে যে SN1 এর কোশ্চেন তোমরা পারছো কি পারছো না। যদি কারো কোনো রকম ভাবে প্রবলেম হয় যে স্যার আমার এই কোশ্চেনটা হচ্ছে না, এটা একটু বলে দিন, তাহলে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা তোমাদের যে কোনো প্রবলেমস জানাতে পারো। এই হিসেবে আমি তোমাদের সলিউশনটা সেখানে বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কি কোশ্চেন বললাম, যে এখানে কে ভালো SN1 দেখাবে, ঠিক আছে? তাহলে কি হবে বলো? তো ফার্স্টে কাজ কি হয় আমাদের, স্টেপ 1 স্টেপ 2 দুটো স্টেপে কাজ হয়। স্টেপ 1 এ আমাদের লিভিং গ্রুপ নিউক্লিওফাইল যদি দেওয়া থাকে জেনারেট করব, তারপর লিভিং গ্রুপ বের করব, কার্বোক্যাটায়ন তৈরি করব, আর স্টেপ 2 তে নিউক্লিওফাইল অ্যাটাক করব। তাহলে এখান থেকে লিভিং গ্রুপ কি হবে, দেখো ব্রোমিন আছে, আমরা জানি জানি কি যত হ্যালোজেন আছে সবাই কি ভালো লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ তুমি এখান থেকে বের করে নিলে তাহলে কি হবে, এই পয়েন্টে কি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। স্যার আমার এইভাবে বুঝতে অসুবিধা হয়, তো এইভাবে তোমার বুঝতে অসুবিধা হয় তুমি জিগজ্যাগে আঁকিয়ে নাও, মানে সরি জিগজ্যাগে দেওয়া আছে তুমি কার্বন দিয়ে আঁকিয়ে নাও। এখানে কি মিথাইল মানে কি CH3, তাই না? তাহলে এই গেল, এখানে একটা কার্বন আছে, এই আসলো একটা কার্বন আছে, এই আসে একটা কার্বন আছে, এরপরে কি ব্রোমিন ছিল, তাই না? তুমি এই বন্ডটাকে ভেঙে দিয়েছো, তার মানে কার্বনের মাথাতে কি হলো, পজিটিভ হলো। দেখো এখন বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা এখানে কি হবে, এখানে তুমি এটাকে ভেঙে দিয়েছো, তার মানে কি হবে, এটা বেরিয়ে গেছে। এই কার্বনের মাথাতে কি হবে, এখানেও মিথাইল ছিল, এখানে কার্বন, এখানে কার্বন ছিল, কার্বনের মাথাতে হয়ে গেল প্লাস, তাই তো? আর তুমি এটাও ভেঙে দিয়েছো, তাই তো? তাহলে কি হবে, এই যে কার্বনটা, কার্বনের মাথাতে হয়ে যাচ্ছে প্লাস। হলো? এতটুকু কাজ করতে পারবে। নেক্সট কি করতে হবে, এটা দেখো কত ডিগ্রি আছে, ঠিক আছে? আমরা কি করে ডিগ্রি চিনতে হয়, যে ওর সাথে কতজন সরাসরি কার্বন কানেক্ট আছে, এই হিসেবে ডিগ্রি দেখতে হয়। যেমন এর সাথে কি সরাসরি একটা কার্বন কানেক্ট আছে, তার মানে এই কার্বনটা কি 1 ডিগ্রি, তাই তো? এখানে কি আছে, সরাসরি দেখো দুটো কার্বন কানেক্ট আছে, কে কে, এই একটা কার্বন, আর এখানে মিথাইল মানে কি CH3, এই একটা কার্বন, তাহলে এটা কত হয়ে যাবে, 2 ডিগ্রি হয়ে যাবে। আর এই কার্বনটা কি হবে, স্যার এখানে তো 1 একটা, এটা একটা মিথাইল মানে CH3, তার মানে এও তো 2 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে তো মুশকিল হয়ে গেল। আমরা জানি যে 3 ডিগ্রি মোর স্টেবল হবে, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। যদি আগে লেখা না থাকে এটা একটু লিখে নিও নাহলে, ঠিক আছে? এই 3 ডিগ্রি কোথাও হয় তাহলে কিন্তু সে মোর স্টেবল হবে। যদি ইন্ডাকটিভ দিয়ে শুধু আলোচনা করি, এবার সেখানে দেখতে হবে আমার রেজোনেন্স টেজোনেন্স হচ্ছে কিনা, সেদিকে একটু সতর্ক হয়ে যাবে। যেমন দেখো এখানে কিন্তু রেজোনেন্সের পসিবিলিটি আছে, তাই না? যে ডাবল বন্ড মানে পাই বন্ড, এই যে সিঙ্গেল বন্ড সিগমা বন্ড, এই যে পজিটিভ পাই সিগমা পজিটিভ, মানে কি রেজোনেন্সের পসিবিলিটি আছে। তার মানে 3 নাম্বারটা কিন্তু সবথেকে বেশি ভালো SN1 দেখাবে, কারণ ও রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি করছে, মানে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছে। তারপরটা কি 2 ডিগ্রি আছে, আর সবার লাস্টেরটা 1 ডিগ্রি। তাহলে ওভারঅল যদি অর্ডারটা আমাকে লিখতে বলে, তাহলে 3 নাম্বারটা সবথেকে ভালো SN1 দেখাবে, তারপর 2 নাম্বারটা সবার লাস্টে 1 নাম্বার। তাহলে এই গেল তোমার ওভারঅল SN1। তো দেখো ক্লাসটি আমাদের এখানে আজকে এই পর্যন্তই থাক। আমি এর পরবর্তী দিন SN2 নিয়ে আসবো, তারপরে SN1 SN2 এর কম্বিনেশন করে আমরা কিন্তু কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু আসল মজাটা আসবে, ঠিক আছে? SN2 পুরোটা ডিপেন্ড করছে তোমাদের উপর, ঠিক আছে? তোমরা কতটা এটাকে ভালোবাসা দিচ্ছ ভিডিওটা, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার পরবর্তী SN2 আসবে, ঠিক আছে?
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করো এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে? আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনা কন্টিনিউ করতে থেকো। টাটা।